গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। ওরে বাবা, সবাই সামনে মনে আছে। ভেরি গুড। কৌশিক আচ্ছা, আমরা সবাই একটু মিউট করি। আচ্ছা স্যার। সবাই একটু মিউট করি, ঠিক আছে? আমি আচ্ছা স্যার। আমি কেউ না, আমি তোমাদের মতোই একজন। আমি একজন শিশু মানুষ, আমিও একজন শিশু, তোমরাও শিশু নাকি? হ্যাঁ, তো আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ইমার্জিং টেকনোলজি নিয়ে আজকে ক্লাস করতে এসেছি। আমরা খুব সাধারণভাবে এই ক্লাসটাকে কন্টিনিউ করব এবং ক্লাস শেষ করে আমরা প্রশ্ন নিব। ততক্ষণ পর্যন্ত আমরা একটু মনোযোগ সহকারে শুনবো। ওকে স্যার। ক্লাস চলাকালীন সময়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা নোট নিয়ে রাখবে। আমরা লাস্ট সেশনে সেই প্রশ্নের অ্যান্সার গুলো দিব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বর্তমান সময়ের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি বা চতুর্থ শিল্প বিপ্লব বলি, যেভাবেই বলি না কেন, তার একটি গুরুত্বপূর্ণ দুটো টেকনোলজি, একটা রোবোটিক্স আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। যেহেতু নিউটন ভাই আমার পরিচয় দিয়ে দিয়েছে, আমি সেদিকে সময় ক্ষেপণ করছি না, আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আসলে আমার স্লাইড কি চেঞ্জ হয়েছে? তোমরা কি দেখতে পেরেছো? নো স্যার। নো স্যার। আচ্ছা, আমি আবার শেয়ার করছি। এটি কতদিনের প্রবলেম হয়েছিল, আমরা একটু দেখি। আপনি একটু এন্টার স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখতে পারেন। এন্টার স্ক্রিন না, এন্টার স্ক্রিন। এবার মনে এসেছে। জি, সবাই কেমন? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, আমাকে আরেকটু সময় দাও, নাহলে তোমরা দিতে পারবে না। ওকে স্যার। এন্টার স্ক্রিনটা দিয়ে দেই। ওকে, হ্যালো কৌশিক। আচ্ছা, আমরা কথা না বলি আর। আচ্ছা, এবার মনে হয় সবাই দেখতে পাচ্ছে, তাই না? ওকে, ফাইন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আমরা আসলে দেখি রোবট এবং এআই নিয়ে কিছু কথা বলা যায় কিনা, তোমাদের সাথে গল্প করা যায় কিনা। আমি অনুরোধ করছি তোমরা একটু সাউন্ড গুলো মিউট করে রাখো, না হলে আমার লেকচারটা শুনতে অসুবিধা হবে, অনেকেই শুনতে পারবে না। সবাইকে একটু মিউট করতে বলছি। ওকে, থ্যাংক ইউ। তো রোবট আসলে জিনিসটা কি? রোবট আসলে যে নিজে থেকে কাজ করতে পারে। ধরো তুমি একটি যন্ত্রকে বলছো যে আমি ঘুম থেকে উঠতে পারছি না, তুমি আমার ঘরটা পরিষ্কার করে দাও। এই যে তোমার একটা নির্দেশনা একটা যন্ত্র শুনে নিজে থেকে কাজ করতে পারলো, এটাই হচ্ছে রোবোটিক্স। ঠিক আছে? তাহলে রোবট হলো একটা স্বয়ংক্রিয়, নিজে থেকে কাজ করতে পারে, যা কিনা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে। অর্থাৎ তুমি যদি কোনো মেশিন বা যন্ত্রকে বলো যে তুমি এখন আমাকে রান্নার কাজটা করে দিবে, বা তুমি এখন আমাকে বাজারের কাজটা করে দিবে, অথবা তুমি আমাকে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ডেকে তুলবে, এই যে স্বয়ংক্রিয়ভাবে একটি কম্পিউটিং বিষয় যা নিজে থেকে কাজ করবে এবং নির্দিষ্ট কাজটি করবে, এটিকে বলা হচ্ছে রোবোটিক্স। আর এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ তুমি বা আমি চিন্তা করতে পারছি যে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় ফিরতে হবে, অথবা আমাকে এখন পড়তে বসতে হবে, অথবা আমাকে এখন আইসিটি অলিম্পিয়াডের ক্লাস পড়তে হবে। এই যে আমরা চিন্তা করতে পারি, একইভাবে মেশিন বা যন্ত্র চিন্তা করতে পারে। এই যে মেশিন বা যন্ত্র মানুষের মতো করে চিন্তা করতে পারে, ইভেন কোনো সিদ্ধান্ত নিতে পারে, এটা কি বলা হয় সাধারণ ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রশ্ন হচ্ছে কৃত্রিম কেন বলা হচ্ছে? কারণ সেটি মেশিন বা যন্ত্র নির্ভর। ওকে, তো এটি নিয়ে আমাদের আজকের আলোচনা। তো
প্রথমে আমরা রোবোটিক্স সম্পর্কে একটু জানার চেষ্টা করি। রোবট আসলে এসেছে রোবোটা থেকে, চেক রিপাবলিকের একটা ল্যাঙ্গুয়েজ রোবোটা, যার হলো দাস। দাস বা শ্রমিক। কেন বলা হলো দাস? কারণ ওকে আমি যা বলবো ও ঠিক তাই করবে, অর্থাৎ সে আমার হুকুমের বাইরে কোনো কাজ করতে পারবে না। এই জন্য বলেছে দাস বা ফোর্স লেবার, মানে আমি তাকে নির্দেশনা দিব, সে ওই কাজটি করবে, এর বাইরে করতে পারবে না। ঠিক আছে, এটি এসেছে রোবটিক শব্দ হচ্ছে রোবট থেকে, যা কি করে তোমার আমার কাজটাকে সহজ করে দেয়। তুমি লাইটটা বন্ধ করতে চাচ্ছ না ঘুমানোর সময়, তুমি রোবটকে বলে দাও যে তুমি আমার হয়ে লাইটটা বন্ধ করে দাও। ওকে, তাহলে হচ্ছে যে আমার কাজটাকে সে সহজ করে দিল। এতে কি হচ্ছে, টাইম বা সময় বাঁচানো যাচ্ছে, এবং মানুষের তোমার আমার যে কায়িক পরিশ্রম, আমরা এত পরিশ্রম করছি, সেই পরিশ্রমটাকে কমিয়ে নিয়ে আসছে। এটা হচ্ছে রোবোটিক্স এর উদ্দেশ্য, যেটাকে আমরা বলি অনেক সময় অটোমেশন, যে আমি করবো না, মেশিন আমার হয়ে কাজগুলো করে দেবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে রোবোটিক্স। তো রোবট আসলে কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে রোবট বলা যেতে পারে? তিনটি মেজর বৈশিষ্ট্য থাকলে তাকে রোবট বলা যেতে পারে। একটা হচ্ছে স্বয়ংক্রিয়তা, অর্থাৎ তাকে আমি যদি বলি তুমি এই মুহূর্তে আমাকে দোকান থেকে 2টো চকলেট এনে দাও, তাহলে ওই যন্ত্র মানবটি যদি তোমার এই নির্দেশন অনুসারে কাজ করে থাকে, তার মানে কি হলো, সে স্বয়ংক্রিয়, নিজে থেকে ক্রিয়াশীলতা উদ্ভব হয়ে নিজে থেকে উদ্দীপনা নিয়ে তোমার কমান্ড অনুসারে কাজটা করে দিল। এটাকে বলে স্বয়ংক্রিয়তা। আর একটা কি আছে, তার সেন্সিং পাওয়ার। তুমি রান্নাঘরে খাবার পুড়ে যাচ্ছে, এটা তুমি সেন্স করতে পারো। তোমার পানি গরম হয়েছে কিনা এটি তুমি সেন্স করতে পারো। ঠিক আছে, রোদের তীব্রতা তুমি সেন্স করতে পারো। আজকে অনেক ঠান্ডা, এটা তুমি সেন্স করতে পারো। এটা হলো সেন্সর, যা কিনা আশেপাশের পরিবেশ থেকে তথ্য বা ডেটা সংগ্রহ করতে পারে। রোবটেরও এরকম অনেকগুলো সেন্সর থাকে, মোশন সেন্সর, এয়ার সেন্সর, ঠিক আছে, ওয়াটার সেন্সর, টেম্পারেচার সেন্সর, অনেক সেন্সর। ওকে, সেন্সর সম্বন্ধে যত তুমি জানবে তত তুমি রোবটের সম্বন্ধে ভালো আইডিয়া হবে। তাহলে সেন্সরের কাজ কি? সে তোমার আশেপাশে থেকে ডেটা সংগ্রহ করে তোমাকে ডেটা সরবরাহ করে থাকে। তার মানে রোবট কিভাবে সিঁড়ি দিয়ে নামবে, সে কিন্তু সিঁড়ি থেকে সেন্সিং করে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবে। সুতরাং রোবট যে সিঁড়ি দিয়ে নামবে, এই সেন্সিং পাওয়ারটা রোবটের মধ্যে তোমাকে দিতে হবে। 3 হচ্ছে কার্যক্ষমতা। তোমার আমার চাইতে সে অধিক দ্রুত ভাবে কাজ করতে পারে, কেননা তোমার আমার এনার্জি ক্ষয়ে যেতে পারে, কিন্তু মেশিনের এনার্জি ক্ষয়ে যাবে না বা কমে যাবে না। আমি ক্লান্ত হয়ে যেতে পারি, কিন্তু মেশিন কখনো ক্লান্ত হয়ে পড়বে না। এটাই বলছে তার কার্যক্ষমতা, এবং সে প্রতিটি কাজ নিখুঁত ভাবে 100% ভাবে সম্পন্ন করে। তোমার আমার কাজের মধ্যে সমস্যা হতে পারে, আমরা একটা লেখা লিখতে গিয়ে হয়তো 2 লাইন লিখলাম না, কিন্তু রোবটকে যদি তুমি বলো তুমি 100 লাইন লিখো, সে 100 লাইনেই লিখবে। ঠিক আছে, অর্থাৎ সে তোমার কমান্ডের বাইরে যাবে না। তাহলে কার্যক্ষমতা জিনিসটা বোঝা গেল, যে কাজ করার ক্ষমতা। তাহলে আমরা কি দেখলাম, কোন 3টি বৈশিষ্ট্য? একটা হচ্ছে তার অটোমেশন বা স্বয়ংক্রিয়তা, একটা হচ্ছে সেন্সর পাওয়ার, আর একটা হচ্ছে তার ওয়ার্কিং ক্যাপাবিলিটি বা কার্য ক্ষমতা। এই 3টি ক্যারেক্টারিস্টিক্স যদি তুমি একটা মেশিনকে দিতে পারো, তাহলে আপাত দৃষ্টিতে তাকে রোবট বলা সম্ভব। ওকে, এখন রোবট কিভাবে কাজ করে? রোবট কাজ করে, প্রথমে সে আশেপাশে অর্থাৎ পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করে। কি ধরনের ডেটা সংগ্রহ করে? সে ডিস্টেন্সের ডেটা সংগ্রহ করে, সে টেম্পারেচারের ডেটা সংগ্রহ করে, সে হিউমিডিটি ডেটা সংগ্রহ করে, সে মোশনের ডেটা সংগ্রহ করে, অর্থাৎ যে সেন্সরের যে কাজগুলো আছে। এক এক সেন্সরে আসলে এক এক ধরনের কাজ। তুমি যদি সেন্সর সম্বন্ধে জানতে চাও, এটা অনেক বিস্তৃত এরিয়া। তোমাদের যেহেতু একেবারে এন্ট্রি লেভেলে, আমি তোমাদের অনুরোধ করব ছোট ছোট সেন্সর নিয়ে কাজ করতে, যাতে তোমার করার আগ্রহটা তৈরি হয় এবং তুমি বুঝতে পারো। যখন তুমি বুঝতে পারবে, তখন অনেক সেন্সর নিয়ে কাজ করতে পারবে। তো সেন্সর থেকে ডেটা সংগ্রহ করে সে কি করে, মাইক্রো কন্ট্রোলার নামক একটা প্রোগ্রামিং ফিচার থাকে, সেখানে বলা হয় রোবটের মস্তিষ্ক।
সেখানে তোমার ডেটাগুলো নিয়ে সে প্রসেস বা প্রক্রিয়া করে বিশ্লেষণ করে। কেন করে এটা আমি সহজ করে তোমাকে বলি। ধরো তুমি চিকেন ফ্রাই খাবে, তাহলে তোমাকে চিকেন ফ্রাই নিতে হবে। এই চিকেন ফ্রাই তো আর তুমি কাঁচা খেতে পারবে না, এর মধ্যে তোমার প্রয়োজনীয় পরিমাণ মশলা বা রিলেটেড উপাদানগুলো মিশ্রিত করতে হবে। তারপর ওইটা তৈরি Yes, করতে sir. তোমার পাতিল লাগবে, তেল লাগবে, বা তোমার গ্যাস লাগবে। এই যে তেল সব, লাগবে। রাইট, সবগুলো নিয়ে তুমি এটাকে তোমার মেনু অনুসারে তৈরি করবে। এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ। ওকে, অর্থাৎ শুধু তো নিলেই হবে না, ওটাকে মিশ্রিত করে ওটাকে পরিবেশের উপযোগী করতে হবে। তো রোবট ঠিক একই ভাবে তোমার ডেটাগুলো নিয়ে প্রসেস করে যাওয়ার পর সে তোমাকে আউটপুট দেয়। সেটা অ্যাকচুয়েটর হতে পারে। অ্যাকচুয়েটর হচ্ছে তোমার হাতের পেশিগুলো, সে মুভমেন্ট করতে পারে, সে ভয়েস বা কথা জেনারেট করতে পারে, সে তোমাকে ডেটা রেজাল্ট দিতে পারে। তাহলে কি করলো, সে ডেটা সংগ্রহ করলো, তারপর সে প্রক্রিয়া করলো, তারপর সে তোমাকে আউটপুট দিল। এইভাবে বেসিক্যালি রোবট কাজ করে থাকে। ওকে, তাহলে রোবট আসলে কত ধরনের রোবট আছে এখানে? মোটা দাগে 3 ধরনের রোবট নিয়ে যদি আমরা কথা বলি, এর চাইতে তোমাদের লেকচার এগুলোকে শিটে আমরা দেওয়া আছে, পিডিএফ বইতে পাবো? এগুলো পাবা, এর চাইতে আরো বেশি পাবা। আমি যেহেতু কথা বলছি এগুলোর মধ্যে সব চলে আসবে। ওকে, জি এখন স্যার। হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট। ইন্ডাস্ট্রিয়াল রোবট কি হচ্ছে, শিল্প কারখানা যারা কাজ করে। ধরো জার্মানির অটোমোবাইল ইন্ডাস্ট্রি, যেগুলো গাড়ি প্রস্তুত করে, জার্মানির অটোমোবাইল ইন্ডাস্ট্রি গুলো গাড়ির সরঞ্জাম লাগানো থেকে শুরু করে গাড়িটাকে ফাইনালি প্রস্তুত করা পর্যন্ত, রং করা থেকে শুরু করে নাট বল্টু টাইট থেকে শুরু করে যন্ত্রপাতি বসানো থেকে এভরিথিং রোবট করে। এই ধরনের রোবট গুলোকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রোবট। ঠিক আছে, তোমার অ্যামাজনের ওয়্যার হাউস, অর্থাৎ অ্যামাজনের জিনিসপত্রগুলো যে গোডাউন গুলোতে থাকে, বিশেষ করে আমেরিকার, তাদের এই অ্যামাজনের প্রোডাক্ট গুলো নিয়ে রোবট রীতিমতো প্যাকেট করে তারপর সেখানে তোমার সিল মেরে ডেলিভার করে পাঠিয়ে দেয় গ্রাহকের নিকট। নেদারল্যান্ডে তোমার একটি মহারাজ, আনাদের ওখান থেকে সাউন্ড আসছে। হ্যাঁ। কৌশিক, সাউন্ড আসতেছে, বলো সাউন্ড আসছে তখন। আচ্ছা, তো যারা অ্যামাজনের যে প্রোডাক্ট গুলো আসে এগুলো প্যাকেজিং পর্যন্ত রোবট করে। নেদারল্যান্ডে ফাস্ট ফুডে ডেলিভার গুলো পর্যন্ত রোবট করে। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিয়াল রোবট সেগুলোকেই বলা হয় যেগুলো যন্ত্রপাতি উৎপাদন, সংযোজন, বিয়োজন কাজ করে থাকে, সেগুলোকে বলে ইন্ডাস্ট্রিয়াল রোবট। ওকে, আর অ্যাসিস্ট্যান্ট রোবট যেটা বলি বা সার্ভিস রোবট, ঠিক আছে, যেটা আমি বললাম, নেদারল্যান্ডের ফাস্টফুড দোকানগুলো, তারা সাধারণত ফাস্টফুডে লোকজন কমই যায়। তারা যখন অ্যাপস এর মাধ্যমে ফাস্টফুড অর্ডার করে, তখন তাদের ম্যাক্সিমাম ফাস্টফুডের দোকানে রোবট অ্যাসিস্ট্যান্ট থাকে, সহকারী রোবট থাকে। তারা তাদের লোকেশন অনুসারে সেই খাবারগুলো দোকান থেকে নিয়ে গ্রাহকের বাসায় গিয়ে পৌঁছায় দেয়। তাহলে এই ধরনের রোবট গুলো বলা হবে সার্ভিস রোবট বা অ্যাসিস্ট্যান্ট রোবট। ধরো তোমার ঘর পরিষ্কার করে দিল, বা তোমাকে স্বাস্থ্য সেবা দিল, ইভেন তোমাকে থেরাপি দেয়া, তোমাকে থেরাপি দেওয়ার কাজগুলো এখন উন্নত দেশে রোবট করে থাকে। ঢাকায় 2টো হোটেল আছে, এই 2টো হোটেলে রোবট খাবার পরিবেশন করে। এগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রোবট। ওকে, আবার আছে কিছু সায়েন্টিফিক বা রিসার্চ রিলেটেড রোবট। ওকে, যেগুলো হচ্ছে মহাকাশ যানে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া তুমি দেখবা অনেক রোবট আছে, যে এক একটা রোবট এক এক ধরনের কাজ করে। কিন্তু মোটা দাগে যদি বলি, তাহলে 3 ধরনের রোবট থাকে: ইন্ডাস্ট্রিয়াল রোবট, সার্ভিস রোবট আর রিসার্চ রোবট। ওকে, তবে বর্তমানে আসলে রোবটের এত বেশি ফাংশন, স্পেসিফিক রোবট গুলো, স্পেসিফিক মানে সুনির্দিষ্ট রোবট গুলো সুনির্দিষ্ট কাজ করে থাকে। সবকিছু একসাথে চিন্তা করতে যাবা না, যখন শিখতে যাবা যে কোনো একটা সাইড চিন্তা করে কাজ করবা, তাহলে শিখতে পারবা। ঠিক আছে, এখন এটাই আমরা বললাম যে দেখো আমরা যে কথাগুলো বললাম তার একটা পিক্টোরিয়াল স্ট্যাটাস। দেখো বামের ছবিটাতে কি হচ্ছে, গাড়ির যন্ত্রাংশগুলো সেট আপ করতেছে রোবট। ওকে, এটা ইন্ডাস্ট্রিয়াল রোবট।
এখানে দেখো মাঝখানে অপারেশন করছে রোবট, এবং খুব বেশি দেরি নেই। আমাদের মেডিকেল সায়েন্স বা চিকিৎসা ক্ষেত্রে সার্জিক্যাল অপারেশন গুলো A to Z রোবট দ্বারাই সম্পন্ন হয়ে থাকবে। ওকে, ইভেন তুমি একটা ডাক্তারের রুমে যদি প্রবেশ করো, রোবট তোমাকে ওয়েলকাম জানাবে, রোবট তোমার পালস চেক করবে, ঠিক আছে, রোবট তোমার প্রেসার চেক করবে, রোবট তোমার কাছে ডেটা নিয়ে সেই ডেটা ডাক্তারের কাছে পৌঁছায় দিবে, সেই ডাক্তার আবার প্রেসক্রাইব করে রোবট আবার সেটা তোমাকে সরবরাহ করবে। ওকে, তো এটা একটা বিশাল রেভলিউশন আসতে যাচ্ছে সামনের দিনগুলোতে। আমাদের উচিত এই বিষয়গুলো সম্বন্ধে জানা, বিষয়গুলো শেখা, কারণ না হলে আমরা আমাদের জব মার্কেট বলি বা কেরিয়ার মার্কেট বলি, এগুলোতে কাজ করতে পারবো না, আমাদের পেশাদারিত্ব থাকবে না। ওকে, এবং আগামী 2030 থেকে 35 সাল নাগাদ তুমি হয়তো বাসায় কাজের লোকের প্রয়োজন হবে না, এগুলো এত বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে, তুমি হয়তো দোকানে গিয়ে ঘর পরিষ্কার করা একটা রোবট নিয়ে আসবে, বাজার করা হয়তো একটা রোবট নিয়ে আসবে, ঠিক আছে, এরকম অ্যাসিস্ট্যান্ট রোবট অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, যা আমাদের কাজগুলোকে সহজ করে দিবে। কাজে রোবোটিক শেখাটা কেন গুরুত্বপূর্ণ বুঝতে পারছো? কারণ এগুলো তোকে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলোকে চালাতে হবে, চালাতে গেলে কি হয়, দক্ষ মানব সম্পদের দরকার হয়। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ শুধু যে তোমাদের অলিম্পিয়াড নিয়েই কাজ করছে তা না, বরং তোমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছে যে দেখো প্রযুক্তিগুলো এরকম, এই প্রযুক্তিগুলোতে তোমরা যদি ডাইভ করো, ঠিক আছে, তাহলে তোমরা এই সারা ওয়ার্ল্ডে তোমরা কম্পিট করার মতো যোগ্যতা রাখো। ওকে, এই হলো বেসিক রোবোটিক্স। পরে আরেকটু কথা বলবো, এরপর আসে আমি এআই। এআই কি বলছি আমরা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে তার মধ্যে বুদ্ধি আছে, এটাকে বলে নিউরাল নেটওয়ার্ক। আমাদের যেমন ব্রেন নিউরন, ওখানে সমান নিউরাল নেটওয়ার্ক। খুব জটিল একটা প্রসেসের মধ্যে দিয়ে সে কাজ করে থাকে, তবে সে তোমার হয়ে উত্তর দিতে পারে, সে তোমার হয়ে গাড়ি চালাতে পারে, সে তোমার হয়ে বিমান চালাতে পারবে, সে তোমার হয়ে কম্পোজ করে দিবে, সে তোমার হয়ে উত্তর লিখে দিবে। ওকে, অর্থাৎ মানুষ যা পারে একটা মেশিন তাই পারবে। এটাই হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এগুলো তিনটি জিনিস আছে এর মধ্যে, অ্যালগোরিদম, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং। অ্যালগোরিদম ছোট্ট করে বলি, তুমি কিভাবে রান্না করবে, এই কিভাবে করবে এটাই অ্যালগোরিদম। তুমি কিভাবে একটা রচনা লিখবে, এটাই অ্যালগোরিদম। তুমি কিভাবে ধানমন্ডি থেকে গুলশানে যাবে, এটাই অ্যালগোরিদম। অ্যালগোরিদম কি? কোনো সমস্যাকে কিভাবে সমাধান করা হয় তার একটা প্রক্রিয়া মাত্র। ওকে, এর ভিতরে আরেকটা পার্ট আছে মেশিন লার্নিং। মেশিন তোমার কাছ থেকে ডেটা নিয়ে তোমার কাছে শিখে আবার তোমাকে রিপ্লাই করে। আর যদি মেশিন তোমার কাছ থেকে ডেটা নিয়ে তোমার কাছ থেকে শিখে তোমার যদি সেই উত্তর পছন্দ না হয়, সে আবার সেগুলো চিন্তা নিয়ে তার ডেটা অ্যানালাইসিস বা প্রক্রিয়াকরণ করে আবার নতুন করে তোমাকে উত্তর দিতে পারে। এই ধরনের কেসকে বলা হয় ডিপ লার্নিং। মূলত মেশিন লার্নিং এর একেবারে অভ্যন্তরীণ একটা অংশ হচ্ছে ডিপ লার্নিং। ওকে, তো আমরা দেখি এটি কিভাবে কাজ করে। এটা প্রথমে তোমার কাছে তথ্য নেয়, তুমি কি চাও, তুমি একটা রচনা লিখে চাচ্ছ, নাকি তুমি তাকে একটা গান লিখতে বলতেছো, নাকি কবিতা লিখতে বলতেছো, নাকি বলতেছো যে আমাকে একটা প্রেসক্রিপশন করে দাও তো 7 দিনের, যাতে আমি একটা হেলদি লাইফ লিড করতে পারি। তুমি বলতেছো তো আমি কতক্ষণ ঘুমাতে পারি, আমি আসলে আমার বয়স এরকম, বলতো আমার স্বাস্থ্যের কতটুকু নজর দেওয়া দরকার। এই জিনিসগুলো সে তোমার কাছে কালেক্ট করার পর সে তোমার কাছ থেকে নেওয়ার পর এরপর তার কাছে অ্যালগোরিদম আছে, ঠিক আছে, ওই তথ্য অনুসারে সে কিভাবে তোমাকে আউটপুট দিবে, এটা কি বলা হয় মেশিন লার্নিং। অ্যালগোরিদম এখানে খুবই গুরুত্বপূর্ণ। অ্যালগোরিদম জিনিসটা আমি সহজ করে বলেছি, তুমি একটা কাজকে কিভাবে সমাধান করবে। ওকে, তোমার কাছ থেকে ডেটা নিয়ে তার মধ্যে যে সমাধান করার প্রক্রিয়াটি আছে, কারণ সে যেহেতু চিন্তা করতে পারে তার মানে সে তোমার ডাটাগুলোকে নিয়ে কাজ করতে পারবে। ওকে, তো এগুলো নিয়ে সে লার্ন করে, এই জন্য বলা হয় মেশিন লার্নিং। নিয়ে তোমার ডেটাটা নিয়ে তোমার ডেটাটার যে আউটপুট হওয়ার কথা ছিল সে আউটপুট বা ফলাফলটাকে সে অ্যানালাইসিস করে। এখন এই ডেটাটা বা কার্যকারিতা হলো না বা তোমার কাছে মনোভূত হলো না, তুমি তোমাকে আবার বলতে পারো। সেটা কি রকম? আমি তোমাকে একটু ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, আমি চেষ্টা করবো যদি সময় থাকে তোমাদেরকে দেখাতে। তুমি তাকে বললা যে না, তুমি আমাকে ঢাকা শহরের একটা ছবি দেখাও।
সে কি করবে, ঢাকা শহরে একটা নর্মাল ছবি দেখাবে। তুমি বলবে যে না, তুমি ঢাকা শহরে একটা ছবি দেখাও যেখানে বায়তুল মোকাররম মসজিদটা আছে। এবার সে ঢাকা শহর এবং বায়তুল মোকাররমের ছবি দেখাবে। তো বলছে না, তুমি ঢাকা শহরের ছবি দেখাও যেখানে বায়তুল মোকাররম আছে, কিন্তু সেটা যেন ইস্ট সাইড হয়, ঠিক আছে, মানে পূর্ব দিকটা হয়। এবার তোমাকে সে ঢাকা শহরের মধ্যে বায়তুল মোকাররমের মধ্যে পূর্ব দিকের সাইডটা দেখাবে। এই যে তুমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মেশিনকে বলছো, এই জন্য বলছে কার্যকারিতা মূল্যায়ন, যে নতুন তথ্য প্রতিবার তাকে নতুন করে তথ্য দিচ্ছ, আর সে নতুন নতুন করে তোমাকে ডেটা আউটপুট দিচ্ছে। এটাকে বলা হচ্ছে শেখার আপডেট। এই জন্য বলা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন তোমার কাছ থেকে শিখতেছে, তোমাকে সেই অনুপাতে আউটপুট দিচ্ছে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? Yes, sir. 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 ওকে ওকে, থ্যাংক জি ইউ। স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, Ji, তাহলে sir. এখন আমরা যদি বলি, মিউট করে নিই, আমরা যদি বলি এআই কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে, বরং আমাদের এটা বলা উচিত এআই কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে না। ওকে, আমি নিজেই একটা বই লিখেছি সম্পূর্ণ এআই কে ব্যবহার করে। ওকে, আমি আমার ক্লাস প্রেজেন্টেশন গুলো এখন তৈরি করি এআই কে ব্যবহার করে। ওকে, আমি একটা বইকে সামারি করি, যে এই বইটাতে কি লেখা আছে আমাকে সামারি করে দাও, সেটা এআই করছে, আমি নিজে করি। আর তোমরা জানো এখন ড্রাইভার বিহীন গাড়ি চলে আসছে। ওকে, গাড়ির ড্রাইভার লাগবে, তার গাড়িটা কে চালাচ্ছে? একজন আর্টিফিশিয়াল হিউম্যান চালাচ্ছে, তার মানে কি এআই ওখানে আছে। ওকে, কিছুদিন পর ফ্রিজ তোমার হয়ে কাজ করবে। ফ্রিজ বলবে যে তোমার এই খাবারটা খাওয়া উচিত না, এটা তো ফ্রিজে অনেকদিন ছিল, এটার কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ দেখো, মেশিন তোমার হয়ে কথা বলছে। ওকে, আবার তুমি নিজেই চ্যাটবট বানাতে পারো, তোমার অ্যাসিস্ট্যান্ট। তুমি একে তোমার কোয়েরি গুলো দিবা, এখন আমার কি করা উচিত, আমার কি খেলতে যাওয়া উচিত, ও না আমার কি এই অঙ্কটা করা উচিত, আচ্ছা বলো তো এই অঙ্কটাকে আমি আরো কিভাবে সহজ করে বলতে পারি। তুমি এআই চ্যাটবট দিয়ে এগুলো খুব সহজেই করতে পারো, যেটা চ্যাট জিপিটি, জেমিনাই তোমরা অনেকে ইউজ করেছো। ডিপসিক নতুন এসেছে, ডিপসিক, এগুলো ইউজ করেছো। তবে এগুলোকে যদি তুমি ভালো কাজে ব্যবহার করতে শেখো, তাহলে এটা খুবই ভালো তোমাকে আউটপুট দেবে, তোমাকে ভালো করে শেখাবে। আর তুমি যদি মনে করো যে না আমি এটাকে নর্মালি ব্যবহার করব, তাহলে সে তোমাকে নর্মাল ভাবে শেখাবে, কারণ সেও একজন যন্ত্র মানুষ। এখন তোমাকে ভাবতে হবে তুমি এটাকে কিভাবে ব্যবহার করতে চাও। ওকে, তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো ছেলে মেয়েরা কি করে, তারা সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশনে গিয়ে এগুলো নিয়ে ক্যাম্পেইন করে। আর আমরা কি করি, ফেসবুক চালাই, তাই না, আমরা ইউটিউব দেখি। অর্থাৎ তারা শেখে আর আমরা কি করি, ভোগ করি, কিন্তু আমরা কিন্তু শিখি না। এই জন্য তারা ডোমিনেট করে আর আমরা চালিত হই। কিন্তু দিন বদলাই গেছে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ তোমাদেরকে সেই ধারণা দেওয়ার চেষ্টা করছে যে তোমরা এর মধ্যে ডাইভ করো, তোমরাও এগুলো শেখো, তোমরাও নিজেদের ছোট ছোট অ্যাপ্লিকেশন ডেভেলপ করো। ওকে, তাহলে দেখবা তোমরাও একসময় বস হয়ে যাবে। নাথিং ইজ ইম্পসিবল ইফ ইউ ওয়ান্ট। তুমি যদি 2 ঘন্টা ফেসবুক চালাতে পারো, 2 ঘন্টা তুমি ইউটিউব দেখতে পারো, তুমি 2 ঘন্টা ঠিকই এআই শিখতে পারবে। দরকার তোমার প্রচন্ড ডেডিকেশন, অ্যাবস্ট্রাক্ট মাইন্ড, নট ডিস্ট্রাকশন অফ মাইন্ড। এবং তুমি চাইলে পারবে, তোমার মেধা আছে। একটা সিনেমা দেখে যদি তুমি একবারই সবকিছু মনে করতে পারো, সুতরাং এগুলো শিখেও তুমি পারবে। তোমার ব্রেন খারাপ, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। তোমার ব্রেন ভালো, শুধু কাজে লাগাতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? Yes, sir. Yes, sir. Yes, Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, Yes, sir. Yes, sir. Yes, sir. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড রেসপন্স। আমরা যদি এখন দেখি এআই এবং রোবট কিভাবে কাজ করে। রোবট কি হচ্ছে, সে কমান্ডের বাইরে কাজ করবে না, আর এআই কি করছে, চিন্তা করছে। এখন দেখো, রোবট তোমার গাড়িটা চালাচ্ছে, এআই তোমাকে বলে দিচ্ছে ডানে গেলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, আর বামে গেলে তোমার রাস্তা ফাঁকা আছে। তার মানে কি, রোবটকে এআই দ্বারা নিয়ন্ত্রিত করা হচ্ছে। ওকে, এই জন্য বলা হয় রোবট এবং এআই কিভাবে কাজ করে। যেমন ধরো, আমার নিজেরই একটা প্রজেক্ট আছে, আমরা ক্যামেরার সাহায্যে মুরগির ডিমকে ইন্ডাস্ট্রিতে, মুরগি আমাদের ইন্ডাস্ট্রি আছে, চিকেন ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এখানে মুরগির ডিম উৎপাদন হয় প্রায় 5 লাখ ডিম
প্রতিদিন 5 লাখ ডিম আসে। এই ডিমগুলোর মধ্যে কোনটি খারাপ, কোনটি ভালো, কোনটির ওয়েট কত, কোনটির কালার কি রকম, কোনটি ব্রোকেন হয়েছে, ব্রোকেন হলে কতটুকু ব্রোকেন হয়েছে, এটি আমরা নির্ণয় করতে পারি। এটা কি বলা হয় কম্পিউটার ভিশন প্রজেক্ট, এটা এআই। ঠিক আছে, কিন্তু ওখানে আবার আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল রোবট আছে, সে নিজে থেকে ডিমগুলো কালেক্ট করে তার ওয়্যার হাউস, অর্থাৎ আমরা যেখানে ডিমগুলো রাখি সেখানে নিয়ে যায়। অর্থাৎ দেখো টোটাল প্রক্রিয়াটা অটোমেটেড হয়ে গেল। একই সাথে এআই সিদ্ধান্ত দিল এতগুলো ডিম ভালো আছে, এতগুলো ডিম খারাপ আছে, ডিমের ওয়েট এতটুকু আছে, কালার এরকম আছে, এতগুলো ব্রোকেন আছে। সে ব্রোকেন গুলোকে আলাদা করে দিচ্ছে রোবোটিক্স এর সাহায্যে, সে ফ্রেশ গুলোকে আলাদা করে যাচ্ছে, রোবট আবার সেগুলোকে নিয়ে ওয়্যার হাউসে রাখতেছে। এই টোটাল প্রক্রিয়াটাই কিন্তু রোবোটিক্স এবং এআই একসাথে কাজ করছে। এটা আমাদের কম্পিউটার ভিশন একটা প্রজেক্ট। এরপর দেখো এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তুমি ওকে বাংলায় বললে বাংলায় অ্যান্সার দিচ্ছে, তুমি ইংরেজিতে বললে ইংরেজিতে অ্যান্সার দিচ্ছে, তুমি ওকে আরবিতে বললে আরবিতে অ্যান্সার দিচ্ছে। দিস ইজ কল্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। অর্থাৎ তুমি মেশিনকে যেভাবে বলতেছো মেশিন সেভাবেই তোমার জন্য প্রস্তুত হচ্ছে। এটাকে বলা হয় এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওকে, তো এভাবেই তোমার রোবট এবং এআই একসাথে কাজ করে। মূল পার্থক্যটা কোথায়? সব রোবট এআই না, কিন্তু এআই দ্বারা রোবটকে পরিচালনা করা যায়। ওকে, এআই ছাড়া রোবট কাজ করতে পারে, এআই ছাড়া রোবট থাকতে পারে। স্যার চ্যাটজিপিটি কি এআই? সম্পূর্ণ এআই, হ্যাঁ। বাট চ্যাটজিপিটি কে তুমি যদি কোনো রোবটের সাথে প্রোগ্রামিং করে দাও, তাহলে তুমি ভয়েস প্রম্পট দিয়ে ওই রোবটকে পরিচালিত করতে পারবা। তখন ওই রোবট তোমার কথা মতো সিদ্ধান্ত নিয়ে সে কি করবে, মেশিন লার্নিং এর মাধ্যমে তোমাকে অ্যান্সার দিবে। তাহলে রোবট তোমার হয়ে অ্যান্সার দিচ্ছে। তাহলে রোবট একজন শিক্ষক হতেই পারে। সামনের দিনে অবাক হওয়ার কোনো কিছু নাই। ক্লাস কে দিনে হচ্ছে ফিজিক্স রোবট স্যার, কেমিস্ট্রি ক্লাস নিতে হচ্ছে কেমিস্ট্রি রোবট স্যার। ঠিক আছে, এবং সে আরো ভালো অ্যান্সার করতে পারবে, সে কারণ সে ট্রিলিয়ন ডেটা কয়েক সেকেন্ডের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে। ওকে, তো সামনের দিনে আমাদের ক্লাসের পরিবেশও চেঞ্জ হয়ে যাবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমাদের ক্লাস চলবে। এখন ওইখানে হয়তো বলতেছে এখানে একজনের নাম বলি, কার নাম, ধরো এখানে লাইয়াস, লাইয়াস নাম যদি ভুল না বলে থাকে, বা কি নাইফা, তুমি ক্লাসে মনোযোগ না, তুমি অন্য মনস্ক হয়ে আসো। তুমি তো অবাক হয়ে গেলা, ব্যাটার রোবট কেমনে আমার কথা শুনলো, সে কেমনে বুঝলো আমি বাইরের কথা চিন্তা করতেছি, ক্লাসে আছি। সামনের দিনগুলো এই ক্লাসরুমের পরিবেশ এতটাই উন্নত হয়ে যাবে। সুতরাং তোমরা চিন্তা করো তোমরা কোন যুগে বসবাস করছো। সুতরাং এগুলো শেখা খুবই 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 সময় উপযোগী সিদ্ধান্ত। ওকে, এআই রোবটকে কি করে, আরো বেশি এফিশিয়েন্ট করে তোলে, সে আরো বেশি ইন্টেলিজেন্স করে তোলে, কারণ সে ডেটা সরবরাহ করে সিদ্ধান্ত দিতে পারে। আর মেশিন সেই সিদ্ধান্ত, মেশিন বা রোবট সেই সিদ্ধান্ত অনুসারে কাজ করতে পারে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তুমি এআই বা রোবট কি, আমি তোমার প্রশ্নগুলো পরে নেই, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, তুমি প্রশ্নটা রেডি করে রাখো। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে কেন আমরা শিখবো। ওকে, আমরা শিখবো কারণ এই ধরনের ইমার্জিং টেকনোলজি তুমি যদি শেখো কি হবে, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে, তুমি সমস্যার সমাধান করতে পারবে, তুমি ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাসিটি বাড়বে, তুমি যে কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারবে। তাতে কি হবে, তোমার ক্রিয়েটিভিটি ডেভেলপ হবে। ঠিক আছে, ক্রিয়েটিভিটি ডেভেলপ হয় কাজ করতে করতে। ওকে, এবং তুমি দেখা গেল ছোট ছোট সমস্যা থেকে বৃহৎ সমস্যা সমাধান করে ফেলতে পারো। এবং যেহেতু এটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ হয়ে যায়, সুতরাং দলগত কাজ করার যে প্রক্রিয়াটি থাকে এটা তোমার মধ্যে বৃদ্ধি পাবে, তোমার মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা তৈরি হবে। প্যারালালি তুমি ভবিষ্যৎ বা বর্তমান প্রজন্মের যে ইমার্জিং টেকনোলজিতে তোমার অবস্থান সেটা স্পষ্ট হয়ে যাবে। ওকে, এতে পেশেন্স থাকবে, তোমার ম্যাথমেটিক্যাল ক্যাপাবিলিটি অনেক বৃদ্ধি পাবে। ওভারঅল যে জিনিসটি হবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। ওকে, এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমি আসলে কোথ থেকে শিখবো। আমি বলি তুমি ঘর থেকে শেখো। তুমি তোমার ঘরে ব্রাশ আছে, এই ব্রাশ দিয়ে তুমি রোবট বানাতে পারো। রোবট হতে গেলে তোমাকে যে বড় হিউম্যান রোবট এখনই বানাতে হবে, এটা রং। ঠিক আছে, এবং এআই শিখতে গেলে যে এখনই ডিপ লার্নিং মেশিন লার্নিং শিখতে হবে, এটা ভুল কনসেপ্ট।
তুমি তোমাকে প্রথমে এবি শিখো, এবি দিয়ে ওয়ার্ড তৈরি করা শিখো, ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখো, সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ তৈরি করা শিখো, প্যারাগ্রাফ দিয়ে তুমি ডিটেইলস একটা নোভেল লিখে ফেলো। এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসটি আছে, এভাবে যদি তুমি শিখতে পারো তাহলে তোমার জন্য এটি অনেক 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 বেটার হবে। ঠিক আছে, এখানে স্টেম হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথ। ওকে, এসটিএম এটি খুবই গুরুত্বপূর্ণ এই সবার জন্য। রোবট আর এর আসলে ইফেক্টিভনেসটা অনেক বেশি। ঠিক আছে, তুমি দেখো তোমার ফেসবুক তোমাকে বলতেছে যে তোমার আজকে বার্থডে, কেমনে বললো? কারণ এর মধ্যে এআই আছে। তোমার ইউটিউব তোমাকে বলতেছে তুমি তো এই জামাটাই পছন্দ করো আর এই রংটাই তো তোমার পছন্দ, তাই না? তুমি তো বলো আরে হ্যাঁ, আমি তো এই রংটাই চাচ্ছি, আমি তো এই ডিজাইনটাই চাচ্ছি, আমি তো এই জুতাটাই খুঁজতেছি। তার মানে দেখো, সে তোমার কাছে ডেটা নিয়ে তোমার ডেটাগুলোকে প্রক্রিয়া করে তোমাকেই সাজেস্ট করছে। দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সমস্যাটা কি হলো? ইতিবাচক সবই ভাবলাম, সবই ইতিবাচক। সমস্যাটা কি হলো? সমস্যা, বড় যেটা সমস্যা হচ্ছে ভবিষ্যতে সাধারণ পেশায় যে মানুষজন আছে সেটা হারিয়ে যাবে, কারণ ভার্চুয়াল দুনিয়া বড় বেশি ডেভেলপ করবে। তুমি এখনই দেখো না কেন, তুমি সারাদিনই তুমি পারলে মোবাইল নিয়ে থাকো, তোমার বাবা মার সাথে ভাই বোনদের সাথে তেমন একটা কথা বলো না। কারণ মেটাভার্সের এই যুগে তোমার ডিমান্ডিং যে বিষয়গুলো সবগুলো তুমি নেটে খুঁজে পাচ্ছ। তাহলে যেহেতু তোমার ডিমান্ডিং বিষয়গুলো তুমি নেটে বা ইন্টারনেট জগতে খুঁজে পাচ্ছ, তাহলে তোমার আর কাউকে প্রয়োজন নেই, অর্থাৎ অলরেডি তুমি একটা ভার্চুয়াল লাইফ লিড করে ফেলছো। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এতে করতে গিয়ে তুমি যখন ফেসবুককে ডেটা দিয়ে দিচ্ছ, তোমার পরিচয়, তোমার রোল নাম্বার, তোমার আইডি কার্ড, তোমার ছবি, তুমি কোথায় বেড়াতে গেলে তার লোকেশন, সে তো তোমার ডেটা সবকিছু জেনে গেল, তাহলে ডেটার প্রাইভেসিটা নষ্ট হয়ে গেল। ওকে, আরো যেটা হতে পারে, তোমার ডেটাগুলোকে সে রং ভাবে অ্যানালাইসিস করে তোমার এগেনস্টে রং ডাটা দিতে পারে, বলা হচ্ছে এটা প্রবাবিলিটি। এটাতে কি হয়, তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। বড় যেটা প্রবলেম হবে, এটা হবেই যে তুমি তোমার উপর নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলবে। তুমি সকালে উঠে বলবে, এই মিস্টার রহিম রোবট, প্লিজ টেক এ কাপ অফ টি। মিস্টার রহিম রোবট, প্লিজ কন্টিনিউ মাই ড্রেস দ্যাট আর ওকে রাইট নাও। মিস্টার রহিম একটা রোবট, তুমি তাকে বলছো রান্না করো, তুমি তাকে বলছো তুমি আমার কাপড়গুলো নিয়ে আসো, তুমি তাকে বলছো আমার একটু চা দাও, তুমি ইভেন বলছো আমার টিভিটা তুমি অফ করে দাও, তো এখন আর দেখতে ইচ্ছা করছে না। ঠিক আছে, আলটিমেটলি কি হলো কি, তোমার নিয়ন্ত্রণটা তোমার উপরে নেই, তোমার রোবটের উপরে চলে গিয়েছে। তাহলে রোবট কি হবে, তোমার হয়ে স্বয়ংক্রিয় হবে। আর যেহেতু এআই তার সাথে কানেক্টেড, সে যেহেতু চিন্তা করতে পারবে, তখন সমস্যা কি হবে, হয়তো সে তোমার কথাই শুনবে না, দিবে তোমার উপরে একটা থাপ্পড় বসা, এই বেটা চুপ থাক, এত কাজ করবো কেন, এত কাজ করতে পারবো না। এই যে সুপার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সের ঘটনাগুলো ঘটবে, সেক্ষেত্রে অবশ্য তখন বিজ্ঞানীরা হয়তো চিন্তা করবে বা তোমরা চিন্তা করতে পারবে এটা কিভাবে ডমিনেট করা হবে। ঠিক আছে, কিন্তু তাতে কি হয়েছে, ওভারঅল সারাদিন আমরা এত বেশি নেট নিয়ে কাজ করি, এত বেশি বা টেলিগ্রাম বলি, তারপর যে টুইটার বলি, ফেসবুক বলি, এগুলো নিয়ে থাকি, আমাদের মানবিক যোগাযোগ গুলো কমে গেছে। আমাদের প্যারেন্টস কে কখনো আমরা বলি না মা আসো একসাথে ভাত খাই, ভাইকে বলি না চল একসঙ্গে ফুটবল খেলি। ঠিক আছে, তাহলে মানবিক যোগাযোগ গুলো আসলে অনেকাংশে কমে গেছে। এগুলো নেতিবাচক প্রভাব, এগুলো করতে দেওয়া যাবে না, ভালোটা নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো সবকিছুরই পজিটিভ আছে, নেগেটিভ আছে, তোমরা পজিটিভটাকে নেবে, নেগেটিভটাকে অ্যাভয়েড করবে। ওকে, তো এগুলো ভালো শিখবে। Yes, sir. 1 ঘন্টা ফেসবুক না চালিয়ে তুমি আধা ঘন্টা রোবোটিক্স নিয়ে থাকো। ওকে, তোমরা তাতে শিখতে পারবে। আমি তোমাদের ইন্টারেস্টিং এর জন্য একটা জিনিস দেখাই, আমি তোমরা নিজে থেকে কিভাবে শিখতে পারো, আমাকে একটু সময় দাও। তোমরা নিজেরা যদি রোবোটিক্স শিখতে চাও, আমি তোমাদেরকে নিজে থেকে একটা সাইট শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এটা যাওয়ার জন্য কোথাও যাওয়ার দরকার নাই, তুমি নিজে থেকেই করতে পারবে। তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, বলো তো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এটা একটা রোবোটিক্স Yes, শেখার sir. সাইট।
নাম হচ্ছে টিঙ্কার ক্যাট। এর নাম কি? টিঙ্কার ক্যাট। চ্যাট বক্সে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, আমি এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের কাছে এখনই দিয়ে দিচ্ছি। তোমরা এখানে গিয়ে রোবোটিক্স শিখতে পারবে ছোট করে। ওকে, টিঙ্কার ক্যাট তোমাদের জন্য ভালো। এই যে দেখো অনেকগুলো আমার এখানে অনেকগুলো প্রজেক্ট করা আছে, আমি অনেকগুলো প্রজেক্ট করিয়েছি। ওকে, তো তোমরা যারা শিখতে চাও প্রথমে এরকম সিমুলেশন করে শিখবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি এটা পাইনি। আমি মেসেঞ্জারে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে দেখো Okay, sir. সব রোবোটিক্স আইটেম এখানে আছে। এটা আরডিনো বোর্ড, ঠিক আছে? এখানে এলইডি আছে, এলইডি কে কানেক্ট করা যায় এখানে সুন্দর করে। এখানে এটা পাওয়ার দেয়া যায়, ঠিক আছে? যদি কোনো হেল্প লাগে তোমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে বলবে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ তোমাদের হয়ে পরবর্তীতে হয়তো এরকম প্রফেশনাল কোনো ওয়ার্কশপ বা ক্লাসের আয়োজন করবে, যাতে তোমরা হাতে কলমে জিনিসটি শিখতে পারো। ওকে, যার ফলে তুমি হয়তো বা তোমার কাছে যন্ত্রপাতি নেই, কিন্তু তুমি দেখো তোমার মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে এটি শিখতে পারবে। ওকে, শুরুতে যে যন্ত্রপাতি লাগবে তা না, এখানে সব আছে, অনেকগুলো প্রজেক্ট এখানে দিয়ে তুমি প্রায় 4-500 প্রজেক্ট বানাতে পারবে। আইডিয়া জেনারেট করতে হবে, এখানে কোডিং করার জায়গা আছে যেখানে কোডিং করা যায়, ঠিক আছে? ব্লক বেসড কোডিং। হ্যাঁ, ব্লক বেস কোডিং করা যায়, তুমি টেক্সট বেস কোডিং করতে পারো। এটা খুবই চমৎকার একটা সাইট টিঙ্কার ক্যাট, এবং খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এটি ফ্রি। ওকে, দরকার হচ্ছে তোমার আগ্রহ। হ্যাঁ মা বলো। স্যার এই ওয়েবসাইটের নাম কি? আমি মেসেঞ্জারে দিয়ে দিয়েছি, দেখো tinkercad.com। হ্যাঁ, তোমরা রেজিস্ট্রেশন করে ফেলবে। তোমার মেসেঞ্জার মানে হচ্ছে আমি এখানকার চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে? ওকে স্যার। একটু যদি তুমি স্যার শিখতে এটা পারবে। কি আইসিটি অলিম্পিয়াডের সাথে সংযুক্ত? না, এটি আইসিটি অলিম্পিয়াডে সংযুক্ত না। আইসিটি অলিম্পিয়াড তোমাদের জন্য একটা মোটিভেশনাল সাইট দেখিয়ে দিল, যেখান থেকে তোমরা শিখতে পারবে। আর তোমরা যদি এটা নিয়ে প্রফেশনালি শিখতে চাও, তোমরা আইসিটি অলিম্পিয়াডকে মেইল করবে, আইসিটি অলিম্পিয়াড তোমাদের হয়ে ওয়ার্কশপ বা ক্লাসের আয়োজন করে ফেলবে, ঠিক আছে? তোমাদেরকে স্যার আগেই আইসিটি অলিম্পিয়াডকে মেল করব কিভাবে? এটা তোমরা আইসিটি অলিম্পিয়াডকে জানাবে মেসেঞ্জারে, তোমরা আইসিটি অলিম্পিয়াড তোমাদের হয়ে অ্যান্সার দেবে। যেমন এই যে অনেকগুলো প্রজেক্ট আমার এখানে করা আছে। ওকে, আইসিটি অলিম্পিয়াডের অনেকগুলো ফ্রি ক্লাস হয়েছিল। স্যার মেসেঞ্জার না হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপ, হোয়াটএভার, ওনার এটা ভালো আইসিটি অলিম্পিয়াড তোমাদেরকে বলতে হবে। ওকে, ওকে স্যার। তা আমি জাস্ট বললাম হোয়াটসঅ্যাপ কি গ্রুপ এ? ড্যাশবোর্ডে তোমরা বলবে, হোয়াটসঅ্যাপে বলতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন নিব, তোমাদের অনেক প্রশ্ন আছে মনে হচ্ছে, ছোট ছোট ছোট। Yes, তোমরা sir, এক yes, এক sir. করে প্রশ্ন করবে। আচ্ছা পলক বলো, তুমি বলো বাবা, কি তুমি কি প্রশ্ন করতে চাও? আচ্ছা, কে প্রশ্ন করবে? করুক দেখি। আচ্ছা, তানজিম প্রশ্ন করবে। তানজিম, হ্যাঁ তানজিম, তুমি প্রশ্ন করো। থ্যাংক ইউ স্যার। বলছিলাম এআই এর সাহায্য নিয়ে যদি আমি কোনো বই লিখি, সেটি কি আমার বুদ্ধিবৃত্তিক সম্পদ হবে? আপাত দৃষ্টিতে তোমার বুদ্ধিবৃত্তিক সম্পদ হবে না, কিন্তু তুমি বইটা লিখে এখানে যদি তুমি প্রয়োজনীয় উপাত্ত সংযোজন বিয়োজন করো যা ইতিমধ্যে ছিল না, তাহলে সেটা তোমার বুদ্ধিবৃত্তিক সম্পদের অংশ হয়ে দাঁড়াবে। কারণ না হলে এটা অনেক সময় এআই প্লেগারিজমের আওতায় পড়ে যাবে। ওকে, এই জন্য তুমি ওর কাছ থেকে প্রসেসটা জানবে এবং নিজের ডেটাগুলোকে প্রয়োগ করার চেষ্টা করবে, পুরোটা নয়। ওকে, থ্যাংক ইউ স্যার। এরপর স্যার রোবট আর এআই এর মধ্যে পার্থক্য কি? আমি তো বললাম রোবট নিজে থেকে চিন্তা করতে পারে না, আর এআই নিজে থেকে চিন্তা করতে পারে। ওকে, এটাই হচ্ছে পার্থক্য, নিজের পার্থক্য। আর এরপর কে? স্যার স্যার হ্যাঁ জাহির বলো মা, সুবাইতা বিনতে জাহির বলো। স্যার মেশিন লার্নিং আর এআই এর মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি? মা আমি তোমাকে যদি বলি, এইভাবে তুমি চিন্তা করো। হ্যাঁ, তুমি একটা বাড়ির ভিতরে ঢুকেছো, বাড়ির ভিতরে একটা ঘরের ভিতরে ঢুকেছো,
ঘরের ভিতরে একটা টেবিলের কাছে চলে গেছে। তো এই বাড়িটা তোমার জন্য এআই, ঘরটা তোমার জন্য মেশিন লার্নিং, টেবিলটা তোমার জন্য ডিপ লার্নিং। ওকে, ওকে। ওভারঅল বাইরেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্যার দুটি প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ জয়, জি জি প্লিজ মনিরুল বলো। প্রথমত হচ্ছে স্যার ডিপ লার্নিং এক্সপ্লেনেশনটা স্যার আবার দিতে পারবেন? আচ্ছা, ডিপ মানে কি বাবা বলো তো? স্যার গভীর। গভীর। আর লার্নিং মানে শেখা। শেখা। তার মানে সে গভীর ভাবে শেখে, তাই না? তোমার কাছ থেকে ডেটা নিচ্ছে, তোমার কাছ থেকে ডেটা নিয়ে সে তার মধ্যে অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম অনুসারে সে কাজ করে, কাজ করার পর সে তোমাকে সিদ্ধান্ত জানায়। স্যার মেশিন লার্নিং এর সাথে সম্পর্ক কি স্যার ডিপ লার্নিং এর? বা মানে ডিফারেন্স ডিপ লার্নিং আর মেশিন লার্নিং এর একটা বেসিক পার্থক্য হচ্ছে ডিপ লার্নিং আরো প্রিসিয়াসলি তোমার সিদ্ধান্তটা দিতে পারে, কারণ সে নিজে থেকেই আবার সুপারভাইজ নিজেকে করে। ওকে স্যার দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে আপনি বলছিলেন রোবটের ব্রেন কি জানি একটা যন্ত্রের নাম বলছিলেন, এটা কি? মাইক্রো কন্ট্রোলার লেভেলে, তো মানে মাইক্রো কন্ট্রোলার বলি। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি আবার বলি তোমাদেরকে, একটু বলি। ডিপ লার্নিং এক ধরনের মেশিন লার্নিং, একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করে এবং অনেক ডেটা থেকে সে নিজে থেকে সিদ্ধান্ত নেয় এবং নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে সে সিদ্ধান্ত দিতে পারে। ওকে, এটা লেয়ার, অনেকগুলো লেয়ার একসাথে কাজ করে। ডিপ মানে গভীর, একেবারেই গভীর। এবং এই ডিপ লার্নিং প্রসেসের মাধ্যমে তুমি একটা চোখ, বিড়ালের চোখ নাকি বানরের চোখ, এটা আলাদা করতে পারবা। একটা ফেস অর্ধেক নিলে এটা কি বাঘের ফেস নাকি সিংহের ফেস, এটা আলাদা করতে পারবা। ওকে, এটা ডিপ লার্নিং। ওকে স্যার আমি যদি এআই থেকে কোনো আইডিয়া নিয়ে কোনো কিছু করি তাহলে কি এটা কপিরাইট হবে? না, এটা পুরোপুরি কপিরাইট হবে না। আসলে এআই তো আসলে তোমাকে আইডিয়া দিচ্ছে, সেও তো ডেটা কালেক্ট করেছে ইন্টারনেট জগৎ থেকে, তাই না? তোমার আমার কাছ থেকে তো ডেটাটা কালেক্ট করেছে। সে কি করে প্রিসিয়াসলি, সে সাজেস্ট করে না, সে স্পেসিফিক বলতে পারে। এটাই তোমার গুগল সার্চ বলো বা ওখানকার বলো পার্থক্যটা। সেই এটা এখানে কপিরাইট হবে না। কপিরাইট হবে তুমি এমন কোনো কিছু ইনভেনশন করেছো যেটা ইতিপূর্বে কেউ করেনি, সেটাই হবে কপিরাইট। ক্লিয়ার? স্যার স্যার বলো। স্যার আমরা দেখতে হোয়াটসঅ্যাপের সাথে স্যার চ্যাট জিপিটি অ্যাড হয়ে গেছে এখন স্যার। মাঝে মাঝে যখন আমরা অফলাইন থাকি তখন স্যার চ্যাট জিপিটি ওনাদেরকে মেসেজ দিয়ে দেয় দ্য পলক ইজ বিজি নাও, এরকম বলে একটা মেসেজ দিয়ে দেয়। তাহলে তো স্যার ওরা আমাদের হোয়াটসঅ্যাপের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে, এটা কি স্যার আমাদের জন্য ঝুঁকিপূর্ণ নাকি? অবশ্যই ঝুঁকিপূর্ণ বাবা, অবশ্যই ঝুঁকিপূর্ণ। ডেটার প্রাইভেসিটা নষ্ট হচ্ছে, ও এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। স্যার হ্যাঁ, এক এক করে। স্যার এআই তো নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে, তাহলে এটাকে আমরা চিন্তা করা কিভাবে বলতে পারি? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। এআই নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে। এই নিউরাল নেটওয়ার্কে তিনটা লেয়ার আছে, যদি সঠিক বলি ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার। তো ইনপুট লেয়ারের মাধ্যমে সে তোমার কাছ থেকে ডেটা নেয়, ডেটা নিয়ে সে অনেক কমপ্লেক্স কিছু অ্যালগোরিদম ব্যবহার করে। এই কমপ্লেক্স অ্যালগোরিদম এতটাই কমপ্লেক্স যে মাঝে মাঝে ওর অস্তিত্ব খুঁজে পাওয়াই আসলে মুশকিল হয়ে যায়। আমি যদি তোমাদেরকে একটা ছবি দেখাই, আমি একটু দেখাচ্ছি, শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ছবিটা পেয়ে গেছি, আমি তোমাদেরকে শেয়ার করি। হ্যাঁ, দেখাই তোমাদের। চমৎকার চমৎকার সব প্রশ্ন, ভেরি গুড। আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখতেছো না একটা নেটওয়ার্কের আচ্ছা দেখছো কি অবস্থা? ইনপুট লেয়ার, Yes, হিডেন sir. লেয়ার, আউটপুট লেয়ার। হিডেন লেয়ার, ইনপুট লেয়ার আর আউটপুট। রাইট, এই যে এখানে একটা ডেটা তুমি দিলা, দেখো এ কতভাবে সিদ্ধান্ত দিতে পারবে। এখানে পাঠাচ্ছে, এর কাছে পাঠাচ্ছে, এর কাছে পাঠাচ্ছে, এর কাছে পাঠাচ্ছে। কত কমপ্লেক্স হয়ে গিয়ে এরা নিজেদের অ্যালগোরিদম অনুসারে সমাধান করার প্রক্রিয়া অনুসারে কিছু কমপ্লেক্স প্রক্রিয়ার মধ্যে সিদ্ধান্ত নিয়ে এই আউটপুট এসে তোমাকে আউটপুট দেয়। দিস ইজ কল নিউরাল নেটওয়ার্ক। আমাদের ব্রেন যেভাবে কাজ করে, মেশিনের ব্রেন হচ্ছে নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার। ওকে, কিন্তু স্যার এগুলা তো জাস্ট ওয়েট অ্যাড করে, তাহলে এটাকে আমরা চিন্তা কিভাবে বলতে পারি? আচ্ছা, এটা হচ্ছে কমপ্লেক্স কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে।
ওকে, কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে সে গাণিতিক সিদ্ধান্ত তৈরি করে, যেটা কিনা পরবর্তীতে তোমাকে ডেটা আকারে বা ইমেজ আকারে প্রদান করা হয়। ওকে স্যার, হ্যাঁ, আমরা যদি কোনো যেমন পাইথনে যখন কোডিং করি তখন যদি আমরা এআই ইউজ করি, এটা কোনো সমস্যা হবে? না, সমস্যা কেন হবে? তুমি তো একটা চ্যাটবটের কাছে হেল্প নিতেই পারো, তাই না? এটা তো সমস্যা না। বিষয়টা হচ্ছে তোমার কোডিংটার মধ্যে যে তুমি একটা বাগ আছে কিনা তুমি দেখতে যাচ্ছ বা আরো কিছু করতে পারে। ওকে, এটা তো এখন চলছে। গুগলের তো অর্ধেক ইঞ্জিনিয়ারই নাই হয়ে গেছে শুধু এই চ্যাটবটের প্রোগ্রামিং এর কারণে। ঠিক আছে স্যার, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি প্রোগ্রামিং শিখবো কেন? এই তো তুমি প্রোগ্রামিং এই জন্য শিখবা যাতে তুমি তাকে চালাতে পারো। ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। এআই তৈরি করে কিভাবে? হ্যাঁ হ্যাঁ মা, আবার বলো, প্রশ্নটা শুনতে পাইনি। এআই তৈরি করে কিভাবে? এআই তৈরি করা বিষয় মা, এটা তো আসলে তুমি এমন একটা প্রশ্ন করছো, এটা সাহারা মরুভূমি। ঠিক আছে, তুমি চিন্তা করো তো। আচ্ছা তুমি তোমার খিদে লাগে কেন মা? না, আমি চিন্তা করতে পারি। দেখো আমার খিদা লাগছে কারণ আমার ক্যালোরি নাই, এই তো আমার ক্যালোরি নাই, আমি নিস্তেজ হয়ে গেছি, এটাকে বলি আমার খিদা লেগেছে। ওকে, তার মানে আমার একটা ডিমান্ড তৈরিছে। অর্থাৎ কি কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে একটা মেশিন সিদ্ধান্ত দিচ্ছে। দিস ইজ কল্ড এআই। এর জন্য প্রোগ্রামিং জানতে হবে তোমাকে। পাইথন দিয়ে করতে পারো, তারপর এলএসপি দিয়ে করতে পারো, রুবি দিয়ে করতে পারো। পাইথন এখন খুবই জনপ্রিয়, তবে বড় স্কেলে চিন্তা করলে খেয়ে হারিয়ে ফেলবে। ছোট 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 করে এআই বা রোবোটিক্স শিখো। আগে রোবোটিক্স শিখো, তারপর আস্তে আস্তে এআই শিখো। প্রতিদিন 1 ঘন্টা সময় দাও, 3 ঘন্টা ফেসবুক না চালায় 1 ঘন্টা এগুলো শিখো। বছর 2 পর গুগল তোমাকে খুঁজবে, তারপর অ্যাপেল তোমাকে খুঁজবে, কারণ তারা দক্ষ লোক চায়। এবং কয়েকদিন আগে ইলন মাস্ক বলেছিল আমি কিছু প্রোগ্রামার নিব, কিন্তু এদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা একাডেমিক কোনো ডিগ্রি না থাকলেও চলবে। অর্থাৎ তিনি ইঙ্গিত দিলেন বর্তমান সময়ে তোমার একাডেমিক ডিগ্রি দরকার আছে, বাট মার্কেটে অতটা ভ্যালুয়েবল না। যতটা ভ্যালুয়েবল হচ্ছে তার দক্ষতা। এই জন্য তোমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বই পড়বে, এটা রকমারিতে পাওয়া যায় তোমাদের স্কিলে। প্রচুর ম্যাথ পড়বে এবং ম্যাথ দিয়ে সমাধান করার চেষ্টা করবে, তাহলে প্রোগ্রামিং ভালো করে শিখতে পারবে। কারণ ম্যাথ হচ্ছে লজিক্যাল। তো আমাদের দেশে আসলে ম্যাথ তো শেখানো হয় না, ম্যাথ পড়ানো হয়। কারণ তুমি 100 পাইলে ম্যাথে ভালো, আর না পাইলে খুব খারাপ, তাই না? বাবা বলে আচ্ছা স্যার, চ্যাটবট তৈরি করার জন্য কোন কোন জিনিস ভালোভাবে এক্সপার্ট হওয়া লাগবে? বাবা তোমাকে চ্যাটবট তৈরি করার জন্য জেনারেটিভ এআই একটু জানতে হবে। জেনারেটিভ এআই, হ্যাঁ, আপাত দৃষ্টিতে যে তাকে কিভাবে কমান্ড দিলে সে কিভাবে কাজ করে। ওকে, জেনারেটিভ এআই সম্বন্ধে আপাতত ধারণা নয়। চ্যাটবট খুব সহজ একটা জিনিস। তুমি যদি জেনারেটিভ এআই ভালো করে জানার চেষ্টা করো, আগে শিখতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা না শিখে অর্ধেক শিখে মনে করি অনেক শিখে ফেললাম, এটি আমাদের ভুল ধারণা। হ্যাঁ, আমাদেরকে শিখতে স্যার, হবে। আপনি কি একটা ডিরেকশন দিতে পারবেন যে আমাদের প্রথমে এইটা শেখা লাগবে, তারপর আমরা এইটা শিখবো, তারপর আস্তে আস্তে করে আমরা দক্ষ হব? ভেরি গুড। আমি তোমাদেরকে যদি আমাকে বলো অ্যাজ এ টিচার, যেহেতু আমি টিচার, আমি তোমাকে বলবো প্রথমে তুমি যে 2টা প্রযুক্তি নিয়ে আজকে ক্লাস করছো তাদের বেসিক একটা স্টাডি করে ফেলো। এরপর তুমি প্রোগ্রামিং শেখা শুরু করো। প্রোগ্রামিং এ প্রতিদিন শেখার পর ওই লেভেল অনুসারে প্রতিদিন 2টা 3টা 4টা করে প্রবলেম সলভ করো। এরকম করতে করতে তুমি মাস 2 চলে যাক, 3 মাসের বেলায় তুমি এবার মেশিনকে ব্যবহার করা শুরু করো, তাহলে দেখো তুমি নিজেই ধারণা পাওয়া যাবে। আমি তোমাদের টিঙ্কারক্যাড সাইট দেখিয়ে দিলাম। ওকে, তারপর মাইক্রোসফট লার্নিং প্ল্যাটফর্মে যাবা। মাইক্রোসফট লার্নিং প্ল্যাটফর্ম তোমাদের জন্য ফ্রি এআই কোর্স আছে, সেখানে তোমরা করতে পারবা। এনভিডিআই করতে পারবা, এমআইটি সাইট আছে, প্রচুর করতে পারবা। দরকার তোমার এগুলো কি সবগুলো ফ্রি কোর্স? এগুলো ফ্রি কোর্স। আমি দরকার হলে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে বলে দেব। আইসিটি অলিম্পিয়াড যেহেতু তোমরা রেজিস্ট্রেশন করেছো, তোমাদেরকে এই ধরনের একটা গাইডলাইন প্রদান করে দিবে এবং সেটা পিডিএফ আকারে যেন দেয় আমি রিকোয়েস্ট করব, তাহলে তোমরা সেই গাইডলাইন অনুসারে শিখতে পারবে। ঠিক আছে? একটা নির্দিষ্ট Thank you, প্রশ্নের sir. চ্যাটজিটিপি কি সবাইকে Sir. সেম উত্তর দেয়? না মা, তুমি চ্যাট জিপিটি কে সেম উত্তর দেয় এইটা জানার আগে না তোমাকে জানতে হবে তুমি চ্যাট জিপিটি কে কিভাবে বলতে চাও।
ওকে, তুমি এমিনেন্ট কিভাবে বলতে পারো? স্যার আর অ্যালগরিদম একই রকম। কি বাবা বলো? স্যার আমরা কি চ্যাট জিপিটির মাধ্যমে স্যার রোবট কন্ট্রোল করতে পারবো? হ্যাঁ পারবে। স্যার কম্পাইলার কি বট ব্যবহার করে? হ্যাঁ এখন ব্যবহার করছে বাবা, আগে ছিল না, এখন কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। স্যার হ্যাঁ, স্যার এআই ওর আনসার কিভাবে চুজ করে? এআই এর অ্যান্সার কিভাবে চুজ করে? আচ্ছা বাবা, তুমি কোন ক্লাসে পড়ো? স্যার 8 এইটে। তোমার স্কুল কি? বয়েজ এন্ড তোমার ইংলিশ স্কুল কলেজ। ভেরি গুড। তোমরা কয় ভাই বোন? স্যার 3 জন। 3 জন। তোমাদের বাসা কোথায়? স্যার গরিপুর। তাহলে দেখো তো এআই কিভাবে কথা বলে। আমার মনে হয় তুমি উত্তর পেয়ে গেছো, কারণ তার কাছে ডেটা থাকে। কারণ তোমার কাছে এগুলো আছে বলে তুমি অ্যান্সার দিচ্ছ কিনা, তাই না বলো তো? ইয়েস স্যার। তাহলে তার কাছে ডেটা থাকে। আমার উত্তরটা তুমি বুঝতে পেরেছো আশা করি। ইয়েস ইয়েস স্যার, থ্যাংক ইউ আমরা- স্যার। আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে স্যারকে আর আমরা কোশ্চেন না করি, আমাদের ক্লাসটি এখন শেষ পর্যায়ে চলে এসেছে। স্যার জি আপু, আচ্ছা ঠিক আছে, আপনি করেন। স্যার আমরা কি এখন রোবোটিক নিয়ে কোনো কোর্স করতে পারি? এটা করতে পারি। আমাদের যেহেতু অলিম্পিয়াড চলছে, আমার মনে হয় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ অলিম্পিয়াডটি শেষ হয়ে যাওয়ার পর এই ধরনের কোনো কোর্স তোমাদেরকে অফার করতে পারে। ঠিক আছে, আপাতত যেহেতু আমাদের মেইন ফোকাস অলিম্পিয়াডই, আমরা অলিম্পিয়াডটা শেষ করার পর তোমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আইসিটি অলিম্পিয়াড লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদেরকে হয়তো পরবর্তীতে ইনকর্পোরেট করবে। সেটাই ভালো। আইসিটি অলিম্পিয়াড কি আমাদেরকে দিবে? এটি আইসিটি অলিম্পিয়াডের মানে শতাব্দী আপু আছে, উনি তোমাদেরকে অ্যান্সার করতে পারবে। তার আগে আমি একটু লিভ নেব, তোমরা থাকতে পারো প্ল্যাটফর্মে। শতাব্দী আপু। জি ভাই আমি আছি। স্যার কোশ্চেন ছিল স্যার। আপনি আমাকে করেন, স্যার এখন লিভ নিচ্ছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে করতে পারেন। পরবর্তীতে আমি অ্যান্সার আমরা সবাই একটু থ্যাংক ইউ দিয়ে দিই। সবাইকে আমরা থ্যাংক ইউ দিয়ে দিই সবাই। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন এখন করতে পারো, আর নয়তো আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। যদি কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করো, আর যাদের মনে করছো কোশ্চেন নেই বা অন্য কোনো কাজ আছে তোমরা কাইন্ডলি লিভ করতে পারো। আর যে কোশ্চেন করতে চাও সে হ্যান্ড রেজ করো, আমরা হ্যান্ড রেজ স্যার আমি যে পরবর্তী ক্লাসে জয়েন করতে পারি নাই, এখন আমি ভিডিও লিংক কোথায় পাবো? পপি। আচ্ছা, বাকি আরো কয়েকটা কোশ্চেন আমরা একবারে নিয়ে তারপর উত্তর দিব। বলো তার কার কি প্রশ্ন আছে? আমি যে আগের ক্লাসে গুলো জয়েন করতে পারি আচ্ছা, এক মিনিট একটু থামো তো। আমরা হ্যান্ড রেজ সবাই 3 জন 4 জন একসাথে কথা বললে আমরা তো উত্তর দিতে শুনতে পাবো না, তাই না? তোমরাও শুনতে পাবে না, আমরাও শুনতে পাবো না। তাহলে আমরা একজনের জন্য নাম বলি, সে হ্যান্ড রেজ যারা করেছো তাদের নাম বলি, তোমরা বলো, তারপর আমরা তাদের কোশ্চেনগুলো শুনবো এবং উত্তর দিব। আর আমি প্রথম বলছি নাইফা। নাইফা, তুমি তোমার প্রশ্নটাকে হ্যান্ড রেজ আছে, বলো তো তোমার প্রশ্নটা কি? নাইফা কি আছো? হ্যাঁ বলো নাইফা, তোমার প্রশ্নটা কি? সেগমেন্ট, সব সেগমেন্ট গুলাই দিতে হবে না, যে কোনো একটা দিতে হবে? আচ্ছা, সব সেগমেন্ট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে কি আছে? আই ডিপোজিট হোপ কি আছে সে বলো। স্যার আমাদের কি আইসিটি অলিম্পিয়াডের জন্য এআই ট্রেন বা প্রোগ্রাম করা শিখতে হবে? আচ্ছা, তারপরে ফারজানা মাহমুদ। ফারজানা মাহমুদ বলো। না, আমি যার নাম বলছি সে বলবে। ফারজানা মাহমুদ, তার প্রশ্নটা বলো। স্যার আমরা এআই কিভাবে
কিভাবে ইউজ করব? মানে যদি স্যার আমরা যদি মানে এআই কে আমরা ইনফরমেশন না দিই তাহলে কি সে অ্যান্সার করবে? ওকে, উত্তর পাবে। ঠিক আছে, ও ধরো একটু অপেক্ষা করো, আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, তারপর আমরা উত্তর শুনবো। হ্যাঁ, কৌশিক, যার প্রশ্ন ইতিমধ্যে যদি কেউ করে থাকে তাহলে হ্যান্ড রেজ নামিয়ে দিতে। আমরা কিভাবে পাবো? কৌশিক, বলো প্রশ্ন বলো। করো। স্যার মক টেস্টের যে কোয়েশ্চেন্স গুলো আছে সেটা কি ক্লাস আর বুকস এর মিক্সড? ওকে, তারপরে বলবে মনিরুল ইসলাম। স্যার আইসিটি অলিম্পিয়াডের জন্য আমাদের যেইটুক বই দেওয়া আছে ওগুলোর মধ্যে যে ইনফরমেশন টুকু আছে ওই ইনফরমেশনের মধ্যেই পরীক্ষা আসবে না পরীক্ষা ওই ইনফরমেশনের বাইরে আসবে? আচ্ছা, তারপরে রেহানা সুলতানা। স্যার আমাদের যে রোবোটিকটা শেখাবে এটা কি অলিম্পিয়াড মানে আইসিটি অলিম্পিয়াড থেকে শেখাবে নাকি আমাদের অন্য কোথাও যেতে হবে বা এরকম ধরনের কিছু? আবার একটু প্রশ্নটা করো তো, আমি পুরোপুরি শুনতে পাইনি, আবার একটু বলো। আমাদের তো এখানে স্যার রোবোটিক নিয়ে শেখাচ্ছে। তা আমাদেরকে যে রোবোটিক যদি কোনো কোর্স করতে হয় তো এটা কি আইসিটি অলিম্পিয়াড থেকেই দিবে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে আছে ডাক্তার শ্রাবন্তী সাহা। স্যার এই যে সিলেকশন রাউন্ডে স্যার কতজনকে সিলেক্ট করবে? ওকে, আচ্ছা, তারপরে তানজিম মুক্তাদি। স্যার আমি যখন এআই কে প্রশ্ন করি সে অনেক দ্রুত তার উত্তরটা আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেয়। সে কিভাবে এত তাড়াতাড়ি উত্তর দেয়? সে কি একটা ধারা নিয়ে চিন্তা করতে পারে নাকি একসঙ্গে অনেক ধারা নিয়ে চিন্তা করতে পারে? ওনার কাছে তো ডেটা সংগ্রহ করা থাকে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। হ্যাঁ, তো তোমরা বলেছো, একজন বলেছো, ফাইন। আচ্ছা, কাব্য মোল্লা, JFM কাব্য মোল্লা। স্যার এই যে এআই যে এত আমাদের কাছ থেকে এতগুলো তথ্য নেয় এগুলো কোথায় রাখে? তথ্য কোথায় রাখে? ওকে, তারপরে কি আছে? নিশান চৌধুরী। স্যার আমরা কিভাবে আরডুইনোর মধ্যে এআই চ্যাটজিপিটির মতো এআই কে ইন্টিগ্রেট করতে পারি তা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমরা এটার জন্য স্যার কোন ধরনের লাইব্রেরি ব্যবহার করতে পারি স্যার? কি করতে চাচ্ছ তুমি, আবার বলো। আমরা কিভাবে চ্যাটজিপিটির মতো আধুনিক এআই কে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট যেমন এখন ওখানের মধ্যে আমরা কিভাবে এটাকে কোন লাইব্রেরি ব্যবহার করে এটা ইন্টিগ্রেট করব? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? স্যার আমি এখন কারেন্টলি ক্লাস 7। কারেন্টলি ক্লাস 7। ওকে, ফাইন, ঠিক আছে, অপেক্ষা করো, উত্তর পাবে। আচ্ছা, এরপরে হচ্ছে হোসনি আরা লাবণী। আচ্ছা স্যার আমাদের এই ক্লাস 6 থেকে 8 এর মানে এটা কোন গ্রুপের মধ্যে পড়ছে? আমি প্রশ্নটা বুঝিনি, আবার একটু বলো। মানে ক্লাস 6 থেকে 8 এটা তো একটা গ্রুপ, কিন্তু এই গ্রুপের নামটা কি? মানে ইনফরমেশনে তো আমার যেগুলো ইনফরমেশন দিতে হবে সায়েন্স অলিম্পিয়াডে, এখানে তো গ্রুপ চেয়েছে, তো এখানে গ্রুপের মানে জায়গাটাতে কি দিব আমি? আচ্ছা, কোনো গ্রুপ নেই, ক্লাস 6 বা ক্লাস 7 বা ক্লাস 8 এটাই তোমার গ্রুপ, ঠিক আছে। আর রেজিস্ট্রেশন তো গত বছরের শ্রেণী অনুসারে করতে হবে। হ্যাঁ, 24 সালের শ্রেণী অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, আমি প্রশ্নগুলো উত্তর দিয়ে নিই, এখন যে প্রশ্নগুলো আসছে সেগুলো উত্তর দিয়ে নিই, এর মধ্যে যদি সবার উত্তর চলে আসে বাকি হাত নামিয়ে নিবেন, তারপর আমি আবার তাদেরকে উত্তর দিব, ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, প্রথমে একজন প্রশ্ন করেছেন কোথায় রেকর্ডিং গুলো পাবো, আমাদের আগের ক্লাসে রেকর্ডিং গুলো কোথায় পাবো? আমরা শুনবো, এগুলো উত্তর দিয়ে নিই। অনেকগুলো প্রশ্ন নিয়েছি তো আমরা, ওই প্রশ্নগুলো উত্তর দিয়ে নেই, তারপর যদি তোমাদের আরো প্রশ্ন থাকে পরের প্রশ্নগুলো আমরা আবার শুনবো, ঠিক আছে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আচ্ছা, কোথায় রেকর্ডিং পাবো কে বলতে পারে? কেউ বলতে পারবে কোথায় রেকর্ডিং পাবো? ইউটিউবে।
স্যার ইউটিউবে। ইউটিউবে কি কোথায় ইউটিউবে ইউটিউব স্যার যেখান থেকে আমরা ক্লাসে জয়েন করি সেখানে স্যার লিংক দেওয়া থাকে স্যার মানে আগের ক্লাসে স্যার লিংকে ক্লিক করলে ওখান থেকে আমরা ইউটিউবে চলে যেতে পারবো আমার এক্স্যাক্টলি রাহি করিম এবং রেহানা সুলতানা এরা স্যার আমাদের ড্যাশবোর্ডেও থাকে স্যার ইউটিউবের লিংক গুলো, ওইখান থেকে ভিডিওগুলো দেখা যাবে। ছেড়ে দেওয়া থাকে স্যার। আমি হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই ঠিক বলেছো, আমরা এটা কারেক্ট হয়েছে তোমাদের প্রত্যেকেরই কথা। এটা সুবিধার জন্য আমরা যেটা অ্যাটেন্ডেন্স দিই, ওখানে অ্যাটেন্ডেন্স ওখানে গেলেই দেখতে পাবো যে আগের ক্লাসের রেকর্ডিং যেগুলো সবগুলো সাথে সাথে পাওয়া যায় তা না, এটা একটু সময় লাগে, 24 থেকে 48 ঘন্টা সময় লাগে যে রেকর্ডিং গুলোকে লিঙ্ক করতে। আমরা চ্যাটজিপিটির মতো বা এআই এর মতো বা রোবোটিক্সের মতো ফাস্ট না, একটু সময় লেগে যায়। হ্যাঁ, তো ওই সময়গুলো দিকে গেলে আমরা তারপর আমরা ওগুলোকে ওখানে দিতে পারবো। যেমন আমি যদি বলি, একটু দেখাচ্ছি তোমাকে, আমি একটু এক্সাম্পল যারা দেখোনি আবার একটু দেখো। ওরিয়েন্টেশন ক্লাস তোমরা মিস করেছো, যে তোমরা অনেক কথা বলো, খেয়াল করো না, এই জন্য তোমাদেরকে কিন্তু গ্যাপ করে যাও, অনেকেই এটাকে দেখতে পারো না, খেয়াল করতে পারো না। আমি দেখাচ্ছি, দেখো এই যে তোমরা যখন ক্লাসে ঢুকছো, মনে করো আমি ঢুকলাম ক্লাস 7 এর একটা ক্লাসে, 7 এর আসলে এই যে অনেকগুলো অপশন আছে না, আমাদের রুটিন আছে, বুকস আছে, ভিডিও কন্টেন্ট আছে, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ঠিক এভাবে এই যে ক্লাসে গেলে, ক্লাসে গিয়ে আমরা দেখতে পারি আমাদের ক্লাসগুলো, তাই না? এই যে ক্লাসগুলো যেগুলো দেখাচ্ছে, এই ক্লাসগুলো থেকে আমরা দেখতে পারি কতগুলো আজকে যদি মাত্র এন্ডেড হয়ে গেছে 5 তারিখে, এটা দেখাচ্ছে। আমি যদি অ্যাটেন্ডেন্স দিলে আমাকে এটা অ্যাকশন দেখাচ্ছে। এরপর আমাদের ক্লাস আছে 8 তারিখে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তারপর আছে 10 তারিখে মেশিন লার্নিং এর ইত্যাদি। ঠিক আছে, সো তোমাদের যে ক্লাসটা হয়ে গেছে, এই যে দেখো, এই যে রেকর্ডেড ক্লাস, একটা লিংক দেখাচ্ছে এখানে, যে ক্লাউড কম্পিউটিং এর ক্লাস হয়ে গেছে, সেটা লিংকটা দেখাচ্ছে এখানে, ওরিয়েন্টেশন ক্লাসের লিংকটা দেখাচ্ছে এখানে। এই লিংক থেকে তুমি কিন্তু লিংকে ক্লিক করলে কিন্তু রেকর্ডিং ক্লাসে চলে যেতে হবে, যে ক্লিক করলে রেকর্ডিং ক্লাসে চলে যেতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার চ্যানেলটাতে আমার এটা কি একটু অসুবিধা আছে, সেটা দেখতে পারবে। তুমি এখানে ক্লিক করলে তুমি রেকর্ডিং এ চলে যেতে পারবে। ঠিক আছে, এই যেখানে লিংক গুলো থাকে, রেকর্ডেড ক্লাস লেখা সাথে লিংক। ঠিক আছে, এই লিংক গুলোতে গেলে তুমি দেখতে পাবে। আর ডাউনলোড পিডিএফ দিয়ে হচ্ছে তুমি ক্লাসটার যে আমরা একটা পিডিএফ বা একটা প্রেজেন্টেশন যেটা দেওয়া হয়, সেই প্রেজেন্টেশনটাকে ডাউনলোড করতে গেলে এখান থেকে তুমি ক্লিক করলে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো না? আচ্ছা, এরপরে প্রশ্ন ছিল, আমি তো এখন কোনো কথা শুনবো না, আমি তো বলেছি আমি এখন উত্তর দিব, আমার কথা তোমরা শুনবে, তোমাদের প্রশ্ন থাকলে এরপর আমাকে প্রশ্ন করবে। ঠিক আছে, আচ্ছা, সব সেগমেন্টে যারা বলেছে, সব সেগমেন্ট তোমাদের জন্য যে সেগমেন্ট গুলো আছে, তোমাদের সেগমেন্ট কয়টা বলো তো? কোন ক্লাসে কয়টা সেগমেন্ট? 21টা। কোন ক্লাসের? তোমার তো 28টা ক্লাস 8 এর স্যার 11টা। ক্লাস 8 এর জন্য 15টা। ক্লাস 8 এর জন্য 15টা। হ্যাঁ, আর ক্লাস 6 এর জন্য স্যার 11টা। 11টা ছিল না? আচ্ছা, আমি আবারও বলছি, ক্লাস 6 এর জন্য, হ্যাঁ ক্লাস 6 এর জন্য হচ্ছে ক্লাস 6 এর জন্য হচ্ছে 12টা, আর 7, 8 এর জন্য হচ্ছে 15টা করে। ঠিক আছে, সো এইগুলো সেগমেন্ট তোমাদের জন্য, এই কটা সেগমেন্ট, এই সংখ্যক সেগমেন্টে তোমাদেরকে সবগুলোতেই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সব সেগমেন্টে পরীক্ষা দিতে হবে। স্যার আমার ড্যাশবোর্ডে 14টা শো করে। আচ্ছা, তো আরেকটা বই অ্যাড হয়ে যাবে, আরেকটা বই অ্যাড হয়ে গেলে পেয়ে যাবে। ঠিক আছে, 14টা দিয়ে পড়তে থাকো, আরেকটা অ্যাড হয়ে যাবে সময় মতো। ঠিক আছে, আচ্ছা, তারপর একজন প্রশ্ন করেছে এআই প্রোগ্রাম শিখতে হবে। এআই এর প্রোগ্রামিং তোমাদের শিখতে হবে। আমরা তোমাদেরকে এখন আবার ক্লিয়ার করি, এরপর যতগুলো ক্লাস হবে আমরা তোমাদের শুধু ধারণাগুলোকে দিচ্ছি। কোনো ধারণাগুলোকে নিয়ে তুমি শুধু যদি আমরা একটা নিয়ে কাজ করতাম, তাহলে হয়তো ওটাকে নিয়ে আরো ডিটেলস তোমাদের সাথে করতাম, যেটা বিভিন্ন ধরনের রোবোটিক্স সিম্পোজিয়াম হয় বা রোবোটিক্স ওয়ার্কশপ হয়, ওগুলো না। আমরা তোমাদেরকে প্রতিটা টপিক্সেরই তোমাদেরকে আমরা ধারণা দিতে চাচ্ছি। হ্যাঁ, তো যাতে তোমরা এই ধারণাগুলোকে নিয়ে তোমাদের মধ্যে
আগ্রহ তৈরি হতে পারে যে তোমরা কোন জিনিসটা কোন বিষয়টাকে ভালো শিখতে চাও। তো রোবোটিক্স আজকে যেটুকু ক্লাস করানো হয়েছে বা যে তোমাদের যে ক্লাসটুকু করানো হয় বা বইটুকু করানো হয় তোমাদের সীমাবদ্ধ ওইটুকু, এর বেশি তোমাদের পড়ার বা দেখার প্রয়োজন পড়বে না। আমরা তোমাদের যে বইটা দিয়েছি সেই বইটা অথবা যে প্রেজেন্টেশনটা দেওয়া হচ্ছে সেই প্রেজেন্টেশনটা অথবা ভিডিও ফাইলগুলো দেওয়া হচ্ছে ভিডিও ফাইলগুলো, এর বাইরে কোনো কন্টেন্ট তোমাদের পরীক্ষায় আসবে না। তোমাদের শুধু এগুলোতে ফোকাস থাকতে হবে, ঠিক আছে? স্যার এখানে কি ক্লাস 8 তারপর ক্লাস 9 তারপর মানে সব ক্লাসেরই স্টুডেন্ট আছে? না, এখানে শুধু 6 to 8 আছে। আচ্ছা, মক টেস্টের কোশ্চেনে কিভাবে আসে? মক টেস্টের কোশ্চেন আমরা মক টেস্ট মানে হচ্ছে একটা প্র্যাকটিস টেস্ট। এটা প্র্যাকটিস টেস্ট হচ্ছে তোমাকে একটু টেস্ট করে তোমাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হয় যেখানে তুমি অনলাইনে পরীক্ষা দিতে গেলে কিভাবে পরীক্ষা দিবা সেটা তোমাকে শেখানো হয়, যাতে ফাইনাল পরীক্ষার সময় যেহেতু সময়ের একটা ব্যাপার থাকে সময়ের মধ্যে যেন তুমি সুন্দর করে পরীক্ষাটা শেষ করতে পারো সেটার জন্য তো একটা অভ্যস্ত করার জন্য করা হয়, ঠিক আছে? তো কোশ্চেন যেগুলো মক টেস্টে থাকবে ওগুলো যে ফাইনাল পরীক্ষা থাকবে তা না কিন্তু, ঠিক আছে? মক টেস্টের কোশ্চেন এবং ফাইনাল পরীক্ষার কোশ্চেন অনেক পার্থক্য হবে, কিন্তু তোমাকে যাতে অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত নিতে হয় সেই জিনিসটা তোমাকে শেখানো হচ্ছে। তো মক টেস্ট আর কোশ্চেন্স এর মধ্যে পার্থক্য খুব স্বাভাবিক থাকবে মূল প্রশ্নের সাথে। হ্যাঁ, মক টেস্ট নিয়ে আমার আরেকটা সমস্যা ছিল। আমি যখন কালকে মক টেস্ট দিয়েছিলাম স্যার, কালকে আমার 2টা কোয়েশ্চেনের আনসার আমি সবার শেষে দাগিয়েছিলাম, কিন্তু আমার কনফিউশন ছিল। এবং দাগানোর পরে আমি যখন স্যার সাবমিট করেছি ওটা স্যার আমার কাউন্ট হয়নি, মানে ওটা ব্ল্যাঙ্ক আসছিল স্যার। আচ্ছা, মক টেস্ট আমরা এখনো তোমাদের জন্য অ্যালাউ করিনি, এখনো ওপেন করিনি আমরা। হ্যাঁ, আমরা তোমাদেরকে ইনভলভমেন্টটা দেখাচ্ছি যে ওটা কি রকম। হ্যাঁ, সো মক টেস্ট আমরা তোমাদের আগে বই পড়বে, ক্লাস করবে, তারপর মক টেস্টে যাবে। না পড়ে কি পরীক্ষা যায় কেউ? আগে তো পড়তে হবে, শিখতে হবে, তাই না? তারপর আমি মক টেস্টে যাবো। সো এখন মক টেস্টে নিয়ে তোমরা খুব বেশি এক্সপেরিমেন্ট করতে হবে, তোমাদের শুধু দেখার জন্য এখন ইনভলভমেন্টটা কেমন সেটা জন্য দেওয়া হয়েছে। মক টেস্ট এবং এক্সাম পরীক্ষার আগে তোমাদের ক্লাস চলবে আর আরেক সপ্তাহ, তাই না? তারপর তো শেষ, তারপর তোমরা আস্তে আস্তে মক টেস্টটা প্র্যাকটিস করবে। আগামী মাসের 15 তারিখ হচ্ছে তোমাদের সিলেকশন রাউন্ড। এর আগ পর্যন্ত তোমরা যে সময়টা পাবে সেই সময়গুলোতে তোমরা মক টেস্ট নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক আছে? তো এখন তোমরা পড়ার দিকে মনোযোগটা দাও, বোঝার চেষ্টা করো, তারপর তোমরা মক টেস্টে গিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? কত ঘন্টা থাকবে? আচ্ছা, একজন প্রশ্ন করেছে সিলেকশন রাউন্ডে কতজনকে নির্বাচিত করা হবে, কোন পরীক্ষাতে কয়টা প্রশ্ন হবে, প্রশ্ন সময়কাল কতক্ষণ হবে, প্রশ্ন কতক্ষণ ধরে পরীক্ষা হবে, এগুলো সব তোমাদের ড্যাশবোর্ডে দেখতে পাবে, কয়টা হবে না হবে সবই দেখতে পাবে, ঠিক আছে? আগে ক্লাস শেষ হয়ে যাক আগে, তারপর তোমরা মক টেস্টের জন্য সময় পাবে, মক টেস্ট করতে পারবে। তোমাদের এখন সময় দাও পড়ার জন্য, শেখার জন্য সময় দাও। হ্যাঁ, এখন শিখো। এখন পরীক্ষা নিয়ে, মক টেস্ট নিয়ে, এক্সাম পরীক্ষার কোশ্চেন কয়জন সিলেকশন হবে না হবে এগুলো নিয়ে তোমাদের এখন চিন্তা করার প্রয়োজন নাই। এখন পড়াশোনা করতে হবে, টিচার কি বলতেছে সেটা শুনো, বই সেগুলো পড়ো, শুনো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে স্যার, যাদের কোনো কোয়েশ্চেন্স নেই তারা কি লিভ নিতে পারে? হ্যাঁ, তারা লিভ নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কতক্ষণ হবে? ওকে স্যার। এগুলো সবই তোমাদেরকে সময় মতো জানানো হবে, ঠিক আছে? পরীক্ষা সংক্রান্ত সবকিছু তোমাদেরকে সময় মতো। আমি আবার বারবার বলছি তোমাদেরকে, তোমরা পরীক্ষা নিয়ে এখন চিন্তা করবে না। এখন পরীক্ষা নিয়ে তোমাদের এত অরিড হওয়ার প্রয়োজন নেই, বা প্রয়োজন কোনো কিছু করার প্রয়োজন নেই। পরীক্ষা না করে এখন পড়ার দিকে মনোযোগ দাও, পড়ো, বইগুলো পড়ো, ক্লাসগুলো পড়ো, ঠিক আছে? পরীক্ষার সময়টা পরীক্ষা আগে তোমাদেরকে জানানো হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে যেগুলো উত্তর দাও? আচ্ছা, একজন বলেছে রোবট কিভাবে এত দ্রুত উত্তর দেয়? রোবটের কাছে এত দ্রুত উত্তর দেয় কারণ তার ক্যাপাসিটি এত দ্রুত যে সে দ্রুত তার প্রসেসর, তার যে ডাটা প্রসেসিং করার জন্য, ডাটা স্টোর করার জন্য যে ইনফরমেশন প্রয়োজন সেটা তার কাছে এত দ্রুত থাকে যে সে দ্রুত দিতে পারে, তাকে তৈরি করা হচ্ছে। তারপর যে একজন প্রশ্ন করেছে সে এত তথ্য কোথায় পায়, তার কাছে তথ্যগুলো থাকে বলে সে দিতে পারে। তার কাছে যেটা থাকে না সেটা সে উত্তর দিতে পারবে না। তাকে সব প্রশ্ন তাকে দেওয়া হয়, দেওয়া হওয়ার পর ওইটাকে প্রসেস করে সে উত্তর করে, ঠিক আছে? অনেক মানুষ আছে যারা কাজ হচ্ছে এই রোবট গুলোকে বা এআই গুলোকে বিভিন্ন তথ্য দিতে হয়, ঠিক আছে? তথ্য দিলে তখনই সে এই তথ্যগুলো থেকেই শেখে তার মতো করে তৈরি করে নেয়, ঠিক আছে? Yes, sir. ওকে,
ওকে, কারো আর কোনো প্রশ্ন থাকলে বলো, আমাকে প্রশ্ন উত্তর দিব, তারপর আমরা শেষ করবো ক্লাস। অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সাথে, প্রশ্ন থাকলে বলো। কোন প্ল্যাটফর্ম থেকে ভালো এআই ছবি কালেক্ট করা যেতে পারে? হ্যান্ড রেজ করো সবার, হাতগুলো আগে নামায়, তারপর যার যার প্রশ্ন আছে হ্যান্ড রেজ করো। স্যার আমারটা তো কোশ্চেন দেন, আমারটা তো স্যার উত্তর দেননি। তোমার কোনটা প্রশ্ন? স্যার ওই যে আমরা রোবোটিক আপনারা দেবেন কিনা পরে, এটা। আমি তো তোমাকে বললাম এখন তোমরা রোবোটিক্স এর বাইরে কিছু পাবে না। হ্যাঁ, এখন কিছু পাবে না, আর কিছু আমরা এখন দিব না। এরপর যদি আমাদের আইসিটি অলিম্পিয়াড থেকে আলাদা করে কোনো উদ্যোগ নেওয়া হয়, রোবোটিক্স এর জন্য আলাদা কোর্স করা বা আলাদা ওয়ার্কশপ করা, তাহলে তোমাদেরকে সেটা জানানো হবে। তবে এখন কোনো এই আইসিটি অলিম্পিয়াডের আওতায় এগুলো কিছু হবে না, ঠিক আছে? ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, রাহি করিম, তোমার কি প্রশ্ন? স্যার আমাদের স্যার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করলে ভালো হতো স্যার, ওখানে ইনস্ট্রাক্টরদের সাথে তাহলে আমরা ডাইরেক্ট কথা বলতে পারতাম। আচ্ছা, না ওইটার কোনো সুযোগ নেই, আমাদের এত সংখ্যক শিক্ষার্থীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যাচ্ছে না, ঠিক আছে? তোমাদের অনেক শিক্ষার্থী, এতদেরকে নিয়ে আমরা পারছি না করতে। হ্যাঁ, তোমার পরামর্শটা ভালো, তোমাদের পরামর্শটা ভালো, কিন্তু আমরা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করি না। তোমরা আমাদের চ্যাট বক্সে যা প্রশ্ন করতে পারবে, ঠিক আছে? স্যার আমরা কি আমাদের যারা যাদের প্রশ্ন নাই তারা কি লিভ করতে পারবে? হ্যাঁ, লিভ করতে পারে। নাহিদা জামান, থ্যাংক ইউ। হ্যাঁ, নাহিদা জামান, তোমার কি প্রশ্ন? নাহিদা, আচ্ছা, আই ডিপোজিট হোক, তোমার কি প্রশ্ন? স্যার আমাদের প্রোগ্রামিং এর জন্য কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? নাম দিয়ে নিও। হ্যাঁ, নামটা দিয়ে নিও, এটা ভালো একটা করেছো, বাট নামটা দিয়ে নিও। হ্যাঁ, তোমার নামটা প্রশ্ন বলো। স্যার আমাদের প্রোগ্রামিং এর জন্য কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? তোমাদের প্রোগ্রামিং জন্য আমি একটা কথা বলেছি, তো কথা থেকে তোমাদের উত্তর বুঝতে হয়। তোমাদেরকে আমরা যেসব বই দিয়েছি, যেসব কন্টেন্ট দিয়েছি, ওগুলো তোমাকে শিখতে হবে, এর বাইরে কিছু শিখতে হবে না, ঠিক আছে? তুমি যে বইগুলো দেখতেছো, বুক সেকশনে গিয়ে যে বইগুলো পাচ্ছ, সেগুলো তোমার সবকিছু, বাইরে কিছু না। ওকে, এরপর একজন আছে আরবিতে লেখা, তার আমি আরবিটা পড়তে পারছি না, সরি। তুমি কি একটু বলবে তোমার কি প্রশ্নটা? ওকে, আমার নাম তাহিম রহমান। আমার কোয়েশ্চেনটা হলো যে কোন প্ল্যাটফর্ম থেকে ভালো এআই ছবি ফ্রিতে কালেক্ট করা যেতে পারে? এআই ছবি বলতে কি মিন করতে চাচ্ছ? মানে এআই দিয়ে জেনারেটর করে যে কোন একটা আচ্ছা, এআই দিয়ে জেনারেট করা ছবি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এআই দিয়ে জেনারেট করা ছবির জন্য অনেক টুলস আছে, প্রচুর টুলস বের হয়ে গেছে। হ্যাঁ, তুমি সেটা চ্যাট জিপিটি দিয়ে এআই যে টুলস বানিয়ে দেয়। চ্যাট জিপিটিটাকে টেক্সট করতে এখন ইমেজও বানাতে পারে। তারপরে এআই জেনারেটর আছে, এআই প্রোগ্রামিং আছে, এখন প্রচুর আছে যেগুলো দিয়ে তুমি অনেক ছবি বানাতে পারবে। হ্যাঁ, আচ্ছা, থান্ডার স্টোর কি বলতে চাচ্ছ? স্যার আমাদের হলো রেজিস্ট্রেশন, মানে এবার পরীক্ষা দিব আগের বছরের ক্লাস অনুযায়ী না, মানে 2024 এর। আগের বছরের? স্যার আগের বছরে যেই ক্লাসে ছিলাম ওই ক্লাস অনুযায়ী রেজিস্ট্রেশন করার কথা না? হ্যাঁ, আগের বছর 2024 সালে তোমরা যে ক্লাসে ছিলে সেই ক্লাস অনুযায়ী রেজিস্ট্রেশন হবে, এবং সেই ক্লাসে তোমাকে ধরা হবে, এবং সেভাবেই তুমি পরীক্ষা অংশগ্রহণ করবে। স্যার আমি তো এই বছরে 2025 এর ক্লাস দিয়ে রেজিস্ট্রেশন করেছি। তুমি কোন ক্লাসে পড়ো? এখন 8-এ। তারপরে তুমি 7 এর সাথে দিতে হবে পরীক্ষা তোমাকে, তাই না? আচ্ছা, তুমি যেটা করবে সেটা হচ্ছে, তুমি কি কোনো অ্যাম্বাসেডরের মাধ্যমে, কোন স্কুল তোমার? মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। তুমি কি কোনো অ্যাম্বাসেডরের মাধ্যমে কি এনরোল করেছো, না তুমি নিজে একা করেছো? একা করেছো না? আচ্ছা, তুমি তাহলে তোমাকে আমাদের যে হেল্পলাইনটা আছে বা চ্যাট জিপিটি আছে, আমাদের বট আছে বা ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বার ফোন করে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলে তোমাকে ক্লাসটা চেঞ্জ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন দেখছি না, সবাইকে ধন্যবাদ নাকি? ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।